বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে আমাদের আজকের অ্যাকাউন্টিংয়ের ফাউন্ডেশনের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা হিসাব বিজ্ঞান সম্পর্কিত কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব, যে বিষয়গুলো আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু এইচএসসি 26 ব্যাচের উদ্দেশ্যে আমাদের এই ক্লাসটি, এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্টরা কিভাবে কোন কোন টপিকগুলো পড়লে হিসাব বিজ্ঞানে সর্বোচ্চ ভালো নাম্বার পাওয়া সম্ভব, সেই বিষয়গুলো আমরা আজকের ক্লাসে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আর হচ্ছে যেহেতু এটা ফ্রি ক্লাস সবার উদ্দেশ্যে আমরা নিচ্ছি, সবাই একটু চেষ্টা করবেন যদি প্রয়োজন মনে করেন এই ক্লাসটা যার যার প্রোফাইলে শেয়ার করে রাখতে, যাতে আপনার পরিচিত বন্ধুবান্ধবরা যাতে পরবর্তীতে এই ক্লাসটা দেখতে পারে বা আপনার সাথে একত্রে ক্লাস করে তারা হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারে। আমাদের এই ক্লাসটি হচ্ছে আমাদের কমার্স হান্টার্স পেজ থেকে হচ্ছে লাইভ হচ্ছে। কমার্স হান্টার্স হচ্ছে এই বছরেই হচ্ছে চালু হওয়া বিশ্ববিদ্যালয় ভর্তি ইচ্ছু শিক্ষার্থীদের জন্য একটা নতুন প্ল্যাটফর্ম। বাট এই কমার্স হান্টার্স পেজে থেকে যারা হচ্ছে লাইভ ক্লাসগুলো নেবেন সেই শিক্ষকরা কেউ হচ্ছে পুরাতন না, সবাই হচ্ছে যথেষ্ট পরিমাণে অভিজ্ঞ প্রত্যেকটা বিষয়ের জন্য। সো এই অভিজ্ঞ শিক্ষকদের ক্লাসগুলো আপনারা হচ্ছে এই কমার্স হান্টার্স থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন। সো এই ফ্রি ক্লাসগুলো আমাদের প্রতিনিয়ত চলছে। তো আজকের ক্লাসে আমরা চেষ্টা করব হচ্ছে হিসাব বিজ্ঞান সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য। আসেন শুরুতেই আমরা বোর্ডে কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি, আমি স্পেসিফিক কোন টপিক থেকে পড়াচ্ছি সেই টপিকের নামগুলো যেমন আপনাদেরকে বলে দিব, এবং এই টপিকগুলো থেকে বিগত বছরে যেই ধরনের প্রশ্ন আসছে সেই বিষয়গুলো আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো যারা যারা ক্লাসে জয়েন করছেন, যারা যারা ক্লাসের মধ্যে সালাম দিছেন, সবার সালামের উত্তর একবারে নিয়ে নিতে চাই। ওয়ালাইকুম সালাম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুব ভালো মতোই আশা করি নিজেদেরকে প্রস্তুত করে চলছেন। তবে কমার্সের স্টুডেন্টদের জন্য একটা বিষয় শুরুতেই বলে নেওয়া ভালো, যে আপনারা যারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছেন কমার্সের স্টুডেন্ট হিসেবে, তাদের জন্য বিশ্ববিদ্যালয়ে মূলত 5টা সাবজেক্টের ভর্তি পরীক্ষা হয়: বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট আর হচ্ছে মার্কেটিং অথবা ফিনান্সের মধ্যে যে কোনো একটা বিষয়ে হচ্ছে আপনাকে ভর্তি পরীক্ষায় উত্তর করতে হয়। তো আজকের ক্লাসে আমরা চেষ্টা করব হচ্ছে অ্যাকাউন্টিং বিষয় সম্পর্কে আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার। যদিও এর আগে আমাদের অ্যাকাউন্টিংয়ের অলরেডি একটা ক্লাস হয়ে গেছে এবং ভবিষ্যতেও আরও এরকমের ক্লাস আপনারা পাবেন। ওকে, শুরুতেই আমরা দেখার চেষ্টা করি আমাদের বোর্ডে যে প্রশ্ন লিখে দেওয়া আছে যে নিচের কোনটি তারল্য অনুপাত নয়, তার মানে বোঝাই যাচ্ছে এটা হচ্ছে অনুপাত বিশ্লেষণ সম্পর্কিত প্রশ্ন। তো স্যার অনুপাত বিশ্লেষণ এটা আমাদের ইন্টারমিডিয়েটে হচ্ছে অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের একটা আলোচ্য বিষয়। অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের অধ্যায় নাম্বার হচ্ছে 6, আর্থিক বিবরণী বিশ্লেষণ। তো এই আর্থিক বিবরণী বিশ্লেষণ থেকে হচ্ছে বিগত বছরে যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন বলেন, হোক সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় বা জগন্নাথ বা জাহাঙ্গীরনগর, তারপরে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইভেন গুচ্ছের পরীক্ষাতেও, অথবা সর্বশেষ যে ভর্তি পরীক্ষাটা হয়ে গেছে যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, সেখানেও দেখছি যে আমরা এই অনুপাত বিশ্লেষণ টপিক থেকে প্রশ্ন আসছে। সো এই অনুপাত বিশ্লেষণের প্রশ্নগুলো আপনাকে যদি সমাধান করতে হয়, সেই ক্ষেত্রে অনুপাত বিশ্লেষণ সম্পর্কে ইন্টারমিডিয়েট লেভেলে আশা করি মোটামুটি আপনারা ভালো মতোই পড়ে আসছেন, বিশেষ করে সূত্রগুলো।
তবে ইন্টারমিডিয়েটে আপনি যা শিখে আসছেন বেসিক, তার সাথে আরও কিছু নতুন তথ্য যদি আমরা একটু যোগ করে নিতে পারি তাহলে আমাদের একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন এই টপিকে হয়ে যায়। ওকে, আসেন খেয়াল করি যে নিচের কোনটি তারল্য অনুপাত নয়, এটা হচ্ছে প্রশ্ন। তো স্যার তারল্য অনুপাত কি? তারল্য অনুপাত হচ্ছে ব্যবসায়ের স্বল্প মেয়াদি বা চলতি দায় পরিশোধের ক্ষমতা যাচাই করার জন্য ব্যবহৃত অনুপাত সমূহকে তারল্য অনুপাত বলা হয়ে থাকে। তাহলে তারল্য অনুপাত যাচাইয়ের জন্য যে অনুপাতগুলো ব্যবহার করা হয়, যেমন চলতি অনুপাত, এটার মাধ্যমে আমরা স্বল্প মেয়াদি বা চলতি দায় পরিশোধ ক্ষমতা যাচাই করতে পারি। তারপরে হচ্ছে এসিড টেস্ট অনুপাত। এসিড টেস্ট এর অন্য বাংলা নাম বলা যেতে পারে অগ্নি পরীক্ষা অনুপাত, অথবা সহজ নাম যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে তড়িৎ অনুপাত। এই তড়িৎ অনুপাতের বৈশিষ্ট্যটা হচ্ছে এইটা ব্যবসায় প্রতিষ্ঠানের তাৎক্ষণিক দায় পরিশোধ ক্ষমতাকে যাচাই বাছাই করে। তাৎক্ষণিক দায় মানে হচ্ছে যে দায় আপনাকে সর্বনিম্ন 7 দিন আর সর্বোচ্চ দিনটা হচ্ছে 30 দিন, 7 দিন থেকে 30 দিনের মধ্যে যে দায়টা পরিশোধ করতে হবে এটাকে তাৎক্ষণিক দায় বলা হয়ে থাকে। তাহলে তাৎক্ষণিক দায় পরিশোধ ক্ষমতা যাচাই করে কে? এসিড টেস্ট অনুপাত বা তড়িৎ অনুপাত। আর এই চলতি অনুপাত, এইটা বেসিক্যালি হচ্ছে চলতি দায় পরিশোধের ক্ষমতা যাচাই করে। প্রশ্ন হতে পারে স্যার চলতি দায় মানে কি? চলতি দায় মানে হচ্ছে যে দায়টা 1 বছরের কম সময়ের মধ্যে আপনাকে পরিশোধ করে দিতে হবে। তারপর দেখবেন দেওয়া আছে মজুদ পণ্যের টার্নওভার। টার্নওভারের বাংলা বলতে পারি হচ্ছে আবর্তন, অথবা গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই শব্দটা দেওয়া ছিল ঘূর্ণন। আবর্তন বা ঘূর্ণন অনুপাত, মজুদ পণ্যের আবর্তন বা মজুদ পণ্যের ঘূর্ণওভার, আর হচ্ছে প্রাপ্য হিসাবের টার্নওভার, বা হচ্ছে যার সহজ বাংলা নাম আমরা বলতে পারি হচ্ছে দেনাদার আবর্তন অনুপাত। তো এই যে অনুপাতগুলোর নাম আমরা শুনতেছি, এই সবগুলাই হচ্ছে ব্যবসায়ের তারল্য যাচাইয়ের অনুপাত। তাহলে তারল্য যাচাইয়ের অনুপাত 9 হচ্ছে আমাদের প্রশ্ন। তারল্য যাচাইয়ের অনুপাত 9, সঠিক উত্তর হবে হচ্ছে সম্পদ টার্নওভার। সম্পদ টার্নওভারের সহজ নাম আমরা বলতে পারি হচ্ছে সম্পত্তি আবর্তন। এই সম্পত্তি আবর্তন, এইটার মাধ্যমে ব্যবসায়ের তারল্য যাচাই করা হয় না। সম্পদ আবর্তন এটা হচ্ছে মূলত এটা হচ্ছে ব্যবসায়ের কার্যকারিতা যাচাইয়ের অনুপাত। তার পাশাপাশি এই সম্পদ আবর্তনকে আমরা ব্যবসায়ের উপার্জন ক্ষমতা বা মুনাফা অর্জন ক্ষমতা যাচাইয়ের অনুপাত হিসেবেও বিবেচনা করতে পারি। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার সি, সম্পদ টার্নওভার। দেখেন, একটা প্রশ্নের সঠিক উত্তর জানতে হলে আপনাকে প্রত্যেকটা অপশনে একটু বিচার বিশ্লেষণ করতে পারতে হবে। আর এই যোগ্যতাটাই যদি আপনার থেকে থাকে তাহলে আপনি অ্যাডমিশন টেস্টের জন্য উপযুক্ত। বাট এই যে প্রত্যেকটা টপিকের বা প্রত্যেকটা অপশনের যে বিশ্লেষণ করা, এই বিষয়টা আমাদের ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্টদের খুব বেশি একটা থাকার কথা না। আর এজন্যই আপনাকে হচ্ছে অ্যাডমিশনের জন্য আলাদা করে কোচিং করার প্রয়োজনীয়তা আছে। আসেন আমরা একটু পরবর্তী কোশ্চেন খেয়াল করি। কোশ্চেন নাম্বার 2, যারা যারা আমার সাথে ক্লাসে জয়েন করছেন সবাই একটু কমেন্টে আপনাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন। কমেন্টে একটু উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন, আর আমি তো প্রত্যেকটা কোশ্চেনের ব্যাখ্যা আপনাদেরকে ইনশাল্লাহ করে দেওয়ার চেষ্টা করব। ওকে, খেয়াল করেন, আমাদের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি মুনাফার অনুপাত? মুনাফার অনুপাত মানে কি? এই যে একটু আগেই আমরা শুনলাম এই যে উপার্জন ক্ষমতার অনুপাত, উপার্জন ক্ষমতার অনুপাতকেই মুনাফার অনুপাত বলা হয়ে থাকে। এই মুনাফার অনুপাতের মাধ্যমে ব্যবসায় প্রতিষ্ঠান কত টাকার মুনাফা অর্জন করতেছে সেই মুনাফা অর্জনের ক্ষমতা যাচাই করা হয়। তার পাশাপাশি এই মুনাফার অনুপাতের মাধ্যমে ব্যবসায় প্রতিষ্ঠানের দক্ষতাও যাচাই করা হয়। ব্যবসায়ের দক্ষতা যাচাই করা হয়, অথবা ব্যবসায়ের মুনাফা উপার্জন ক্ষমতা যাচাই করা হয় এই মুনাফার অনুপাত সমূহের মাধ্যমে। আসেন আমরা অপশনগুলো খেয়াল করি। আসেন সঠিক উত্তর কোনটা হবে সেইটা একটু খুঁজে বের করার চেষ্টা করি। শুরুতেই আপনার কাছে মনে হতে পারে স্যার সম্পদ আবর্তন, এটা তো স্যার সঠিক উত্তর। হ্যাঁ, সম্পদ আবর্তন এটাকে আমরা উপার্জন ক্ষমতার অনুপাত বলতে পারি। বাট শুরুতেই আমি একটা কথা বলে নিছি, খেয়াল করেন আগের কোশ্চেনে
সম্পদ আবর্তন এইটা হচ্ছে মূলত কার্যকারিতা যাচাইয়ের অনুপাত। তাহলে এটার একটা ভিন্ন পারপাস বা ভিন্ন উদ্দেশ্য আছে। সো সম্পদ আবর্তন উত্তর হতে পারে, বাট যদি কোনো ভালো অপশন আমরা পাই সেটাকে উত্তর দিব। আসেন বাকি অপশনগুলো দেখি। চলতি অনুপাত, এ তো জীবনেও উত্তর হবে না, কারণ চলতি অনুপাত কিসের? চলতি অনুপাত হচ্ছে তারল্য যাচাইয়ের অনুপাত। তরল অনুপাত বা তড়িৎ অনুপাত এইটাও উত্তর হবে না, কারণ তড়িৎ বা তরল অনুপাত এটা হচ্ছে তারল্য যাচাইয়ের অনুপাত। প্রাপ্য হিসাব আবর্তন এটাকে আমরা তারল্য অনুপাতে হিসেবে বিবেচনা করতে পারি। সঠিক উত্তর যেটা হবে এই কোশ্চেনের সেটা হচ্ছে সম্পদের আয়ের হার। সম্পদের আয়ের হার বা সম্পত্তি হতে উপার্জন, সম্পদের আয়ের হার অথবা সম্পত্তি হতে উপার্জন, সম্পদের আয়ের হার অথবা সম্পত্তি হতে উপার্জন, এটাই হবে হচ্ছে মুনাফার অনুপাত। মুনাফার অনুপাত সঠিক উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হবে হচ্ছে সঠিক উত্তর। দেখেন বুঝতে পারছেন কিনা, বুঝতে পারছেন কিনা, যারা যারা ক্লাস করতেছেন বুঝতে পারছেন কিনা? দুইয়ের উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার ডি। দুইয়ের উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার ডি। 4 নাম্বার অপশনটা হবে হচ্ছে সঠিক উত্তর। আসেন পরবর্তী প্রশ্ন দেখি। কোশ্চেন নাম্বার 3। 3 নাম্বার প্রশ্নে জিজ্ঞাসা করা হচ্ছে নিচের কোনটি সচ্ছলতা নির্দেশক অনুপাত? মনে রাখা লাগবে সচ্ছলতার মানে হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা, দীর্ঘমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা যাচাইয়ের অনুপাত। দীর্ঘমেয়াদী দায়ের পরিশোধ ক্ষমতা যাচাইয়ের অনুপাতকে সচ্ছলতা নির্দেশক অনুপাত বলা হয়ে থাকে। সো অপশনগুলো যদি আমরা দেখার চেষ্টা করি, অপশনে খেয়াল করেন চলতি অনুপাত, এটা আমরা শিখছি। চলতি অনুপাত কিসের? তারল্য যাচাইয়ের অনুপাত। তারপরে হচ্ছে মুনাফার হার, কিসের উপর? মোট লাভের উপর অথবা নিট লাভের উপর। মোট লাভের হার, নিট লাভের হার, এটা হচ্ছে উপার্জন ক্ষমতা যাচাইয়ের অনুপাত। তারপরে দ্রুত অনুপাত বলা আছে। স্যার দ্রুত অনুপাত বলতে আমরা বেসিক্যালি তড়িৎ অনুপাতকে নির্দেশ করি। সো দ্রুত অনুপাত বা তড়িৎ অনুপাত এটাও হচ্ছে তারল্য নির্দেশক অনুপাত। তারপরে সম্পদ আবর্তন হার, সম্পদের আবর্তন হার মূলত হচ্ছে কার্যকারিতার অনুপাত। এটাকে চাইলে আপনি উপার্জন ক্ষমতার অনুপাতের অন্তর্ভুক্ত বলে বিবেচনা করতে পারেন। তবে আবর্তন যেহেতু নামটা দেওয়া আছে, আবর্তন নাম থাকলে এটাকে কার্যকারিতার অনুপাত হিসেবে বিবেচনা করাটাই সঠিক বলে বিবেচনা করা উচিত। এটাকে কার্যকারিতার অন্তর্ভুক্ত হিসেবে বিবেচনা করলে বেশি ভালো হবে, কনফিউশন কম হবে। সো এই কোশ্চেন যেটা হচ্ছে সচ্ছলতা নির্দেশক অনুপাত, সঠিক উত্তর যেটা হবে, সঠিক উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার সি, ঋণ মূলধন অনুপাত। ঋণ মূলধন অনুপাতের অন্য নাম আমরা বলতে পারি যে দায় মালিকানা সত্ত্ব অনুপাত। ঋণ মূলধন অনুপাতের অন্য নাম বলা যেতে পারে দায় মালিকানা সত্ত্ব অনুপাত। আর এই দায় মালিকানা সত্ত্ব অনুপাতটাই হচ্ছে ব্যবসায়ের সচ্ছলতা নির্দেশক অনুপাত, যা ব্যবসায় প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী দায় পরিশোধ ক্ষমতাকে নির্দেশ করে। সঠিক উত্তর হবে হচ্ছে ঋণ মূলধন অনুপাত বা দায় মালিকানা সত্ত্ব অনুপাত। ঋণ মূলধন অনুপাত ছাড়াও দায় মোট সম্পত্তি অনুপাত, তারপরে হচ্ছে আপনার মূলধন গিয়ারিং অনুপাত বা নিয়ন্ত্রিত সুদ অর্জন বা সুদ কভারেজ অনুপাত, এই অনুপাতগুলোকে বলা হয় সচ্ছলতা নির্দেশক অনুপাত। সো আমরা 3টা কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করছি। যারা যারা ক্লাস করতেছেন তারা মোটামুটি কিছুটা কনফিউশনে পড়ে যাওয়ার কথা। স্যার এতগুলো তথ্য আমরা মনে রাখবো কিভাবে? এতগুলো তথ্য অল্প সময়ের মধ্যে তো আমাদের মনে রাখা সম্ভব না। টেনশন নেওয়ার কোনো কারণ নাই। এটা জাস্ট আপনাদেরকে একটা সিম্পল আমি একটু উদাহরণ দিয়ে বুঝালাম যে কিভাবে অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশান নিতে হয়। সো আর্থিক বিবরণী বিশ্লেষণ বা অনুপাত বিশ্লেষণ টপিকটা থেকে যেমন আমাদের এই টাইপের থিওরিটিক্যাল প্রশ্ন বিগত বছরে বিভিন্ন ইউনিভার্সিটিতে আসছে, তার পাশাপাশি একটু খেয়াল করে দেখেন এই যে আমরা একটা ম্যাথমেটিক্যাল কোশ্চেন এখন সমাধান করব 4 নাম্বার কোশ্চেনে।
এই রকমের ম্যাথমেটিক্যাল টাইপের প্রশ্ন ইউনিভার্সিটির পরীক্ষাতে বিগত বছরগুলোতে আসছে। সো অনুপাত বিশ্লেষণ এই টপিকটা আপনার অ্যাডমিশন টেস্টের জন্য মহা গুরুত্বপূর্ণ একটা 7 স্টার মার্কা হচ্ছে টপিক। এখান থেকে স্যার প্রশ্ন আসবেই। আজকের ক্লাসে আমরা অনুপাত বিশ্লেষণ পুরোপুরি হয়তোবা শিখতে পারবো না, বাট কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারতেছেন। ওকে, খেয়াল করে দেখেন অনেকের বিভিন্ন রকমের কমেন্ট আসছে, আসেন একটু কমেন্টগুলোকে দেখি। সজীব হোসেন শিহাব লিখছেন, আপনাদের রেসপন্স মেসেজ দিয়ে বসে আছি, পেজে কিভাবে ভর্তি হব, কিন্তু কোনো রিপ্লাই পাচ্ছেন না। সজীব হাসান, জাস্ট আপনার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে স্যার আমাদের পেজে অনেক 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 মেসেজ আসতেছে, আর আমাদের রিপ্লাই দেওয়ার জন্য মোটামুটি 15 থেকে 20 জনের মতো একটা টিম আছে যারা চেষ্টা করতেছে আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য, সিরিয়াল মেনটেন করে অবশ্যই। সো আপনার সিরিয়ালটা যখন আসবে ইনশাল্লাহ আপনি রিপ্লাই পেয়ে যাবেন, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন। ভালো কোয়ালিটির জিনিস যদি আপনাকে কিনতে হয় আপনাকে একটু লাইনে থাকতে হবে, অপেক্ষায় থাকতে হবে। কথায় আছে না, ধৈর্যের ফল সুমিষ্ট হয়। সো এই মিষ্ট ফল পাওয়ার জন্য, অর্থাৎ ভালো টিচারদের ভালো কোর্সে ভর্তি হওয়ার জন্য একটু অপেক্ষা করতেই হবে। আর পাশাপাশি ফ্রি লাইভ ক্লাস তো চলছেই, ফ্রি ক্লাসগুলো করতে থাকেন। যখন পেইড ব্যাচের ক্লাস শুরু হবে তার আগে ইনশাল্লাহ আপনার ভর্তি ইনশাল্লাহ কনফার্ম করে ফেলতে পারবেন। ওকে, একজন কমেন্টে লিখছেন যে স্যার কোনটা কোন অনুপাত, এগুলো আলাদা আলাদাভাবে দিলে ভালো হতো। স্যার কোনটা কোন অনুপাত সেটা আলাদাভাবে ইনশাল্লাহ আমি দিয়ে দিব, বাট তার আগে আসেন এই কোশ্চেনটা আমরা একটু সমাধান করার চেষ্টা করি সবাই মিলে। দেখেন প্রশ্নের মধ্যে বলে দেওয়া আছে এই যে একটা কোম্পানির আয় বিবরণীতে কর পূর্ববর্তী মুনাফার পরিমাণ, কর দেওয়ার আগের মুনাফার পরিমাণ বলা আছে 7 লক্ষ টাকা। কর দেওয়ার আগে মুনাফার পরিমাণ 7 লক্ষ, আর বলা আছে যে আয় কর মানে হচ্ছে আপনার করের পরিমাণ কত টাকা দেখানো হয়েছে, 2,10,000 টাকা। সো প্রথম কাজ যেটা করব আমরা, কর দেওয়ার আগের যেই মুনাফা, কর পূর্ব মুনাফা, এই পরিমাণটা একটু লিখে নেই। কর পূর্ব মুনাফা কত, 7 লক্ষ টাকা। কর পূর্ব মুনাফা থেকে আপনার প্রথম কাজ হচ্ছে করের পরিমাণটা বাদ দিয়ে দেওয়া, আয়করের পরিমাণকে বিয়োগ করবেন। আয়কর 2,10,000 টাকা, এইটাকে বিয়োগ করে দিব। 7 লক্ষ টাকা থেকে 2,10,000 টাকা বিয়োগ করে দেন, বিয়োগ করেন, দেখেন কত আসে। ক্যালকুলেটর লাগবে? স্যার ক্যালকুলেটর তো ইউনিভার্সিটির পরীক্ষায় নেওয়া হারাম, ক্যালকুলেটর নিয়ে গেলে পরীক্ষা দিতে দিবে না। সো ক্যালকুলেটর ছাড়া একটু যোগ বিয়োগ করতে হবে। 7 লক্ষ থেকে 2,10,000 টাকা বাদ দিলে কত আসে? 7 লক্ষ থেকে 2 লক্ষ বাদ দিলে কত? 5 লক্ষ। আর 5 লক্ষ থেকে 10,000 টাকা বাদ দিলে কত আসবে? 4,90,000 টাকা। তাহলে আমাদের কর পরবর্তী মুনাফার পরিমাণ, কর দেওয়ার পরবর্তী মুনাফা এর পরিমাণটা কত হচ্ছে? 4,90,000 টাকা। আশা করি বুঝতে পারছেন। আর যারা যারা ক্লাস করতেছেন একটু দয়া করে আপনার হাতের কাছে খাতা এবং কলমটা খুঁজে নেন, এবং এই যে কোশ্চেনটার সমাধান আমি বোর্ডে লিখতেছি একটু কষ্ট করে আমার সাথে সাথে খাতার মধ্যে লেখার অভ্যাস করেন। ফ্রি ক্লাস, বাট এই কোশ্চেনটা আপনি যদি খাতার মধ্যে একটু সমাধান করে রাখেন, আপনি ভাই যেখানেই ভর্তি হন না কেন অনুপাত বিশ্লেষণ আপনাকে পড়তেই হবে। অঙ্কগুলো আপনার খাতাতে নিজের হাতেই লিখতে হবে। সে একটু কষ্ট না হয় করেন আমার সাথে। কর পরবর্তী মুনাফা কত বের করলাম আমরা? 4,90,000 টাকা। তারপর দেখেন আমরা জানি যে সবার আগে লভ্যাংশ কারা পাবে? সবার আগে লভ্যাংশ পাবে অগ্রাধিকার শেয়ার হোল্ডার, তারপরে লভ্যাংশ পাবে হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডার। আচ্ছা দেখেন এই প্রশ্নের মধ্যে বেসিক্যালি কি বের করতে বলা আছে? বের করতে বলছে শেয়ার প্রতি আয়ের পরিমাণ। শেয়ার প্রতি আয়ের পরিমাণ নির্ণয় করার জন্য আমাদেরকে যেই সূত্র ব্যবহার করতে হয় সেটা হচ্ছে, আমি বোর্ডে লিখে রাখতেছি, খেয়াল করেন। শেয়ার প্রতি আয় নির্ণয় করার যেটা সূত্র হবে সেইটা হচ্ছে আমাদের নেট মুনাফার পরিমাণ। নেট মুনাফার পরিমাণ এইটাকে আমরা ভাগ করব কি দ্বারা? নেট মুনাফার পরিমাণকে আমরা ভাগ করব হচ্ছে সাধারণ শেয়ারের সংখ্যা দ্বারা। নেট মুনাফাকে ভাগ করবেন সাধারণ শেয়ারের সংখ্যা দ্বারা।
সাধারণ শেয়ারের সংখ্যা দ্বারা ভাগ করলেই আসবে শেয়ার প্রতি আয়, যার ইংরেজি নাম হচ্ছে আর্নিংস পার শেয়ার বা সংক্ষেপে ইপিএস এইটা বলা হয়ে থাকে। বাট এখানে যে নিট মুনাফার কথা বলা আছে, এই নিট মুনাফাটা হচ্ছে সকল প্রকারের খরচ বাদ দেওয়ার পরে, অর্থাৎ আপনার এই যে করের টাকা আপনি বাদ দিবেন, পাশাপাশি অগ্রাধিকার শেয়ার হোল্ডারদেরকে যে লভ্যাংশ এই টাকাটাও বাদ দিব, তারপরে যে আসবে নিট মুনাফা সেটার পরিমাণকে আমরা সাধারণ শেয়ারের সংখ্যা দ্বারা ভাগ করলেই অ্যান্সার চলে আসবে। সো অলরেডি আমরা করের পরিমাণ তো বিয়োগ করছি। আর দেখেন প্রশ্নে কি বলা আছে, কোম্পানিটি তার অগ্রাধিকার শেয়ারের উপর 50,000 টাকা কি করছে, লভ্যাংশ ঘোষণা করছে। তাহলে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের যে লভ্যাংশ এইটাকে আমরা বিয়োগ করে দেই। অগ্রাধিকার লভ্যাংশ সবার আগে এই অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা নির্দিষ্ট হারে প্রত্যেক বছর লভ্যাংশ পায়, এই টাকাটাকে বিয়োগ করে দিব। অগ্রাধিকার শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ বাদ দিয়ে দিলে কত টাকা আসে আমাদের এখানে, 4,40,000 টাকা। সো এই 4,40,000 টাকাই হচ্ছে আপনার এই নিট মুনাফা, যেটা আপনি সাধারণ শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করে দিবেন। সো আমাদের কোশ্চেনের সমাধানের দিকে আমরা চলে আসছি। দেখেন আমাদের মুনাফার পরিমাণ 4,40,000 টাকা, এইটাকে ভাগ করব কি দ্বারা, সাধারণ শেয়ারের সংখ্যা দ্বারা। কোথায় আছে সাধারণ শেয়ার, প্রশ্নে বলছে ডিবেঞ্চারের উপর 3 লক্ষ টাকা সুদ, এটা বিবেচনা করার দরকার নাই। কোম্পানিটি সারা বছর ধরে এই যে 1 লক্ষ সাধারণ শেয়ার আর 10% হারে 10,000 অগ্রাধিকার শেয়ার, 15% হারে 20,000 ডিবেঞ্চার বিলিখিত থাকে, কোম্পানি শেয়ার প্রতি আয় কত। এই প্রশ্নে অনেকগুলো তথ্য দিয়ে আপনাকে কনফিউশনে ফেলে দিবে টিচাররা। তো এই এতগুলো তথ্য থেকে যে তথ্যটা আপনার অঙ্কের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো আপনি যোগ বিয়োগে নিয়ে আসবেন। তো আমরা আমাদের দরকার ছিল নিট লাভ বের করা, সেটা অলরেডি বের করছি। আর লাগবে সাধারণ শেয়ার, সেটা প্রশ্নে দেওয়া আছে, ভাগ হবে কত দিয়ে, 1 লক্ষ দিয়ে। এই 4,40,000কে আমরা এবার 1 লক্ষ দ্বারা ভাগ করব, ভাগ করলে যেটা আসবে এটাই হবে হচ্ছে আমাদের পরীক্ষার প্রশ্নের উত্তর। এখন সমস্যা হচ্ছে এই 4,40,000কে 1 লক্ষ দিয়ে ভাগ ক্যালকুলেটর ছাড়া আপনি কিভাবে করবেন। সো ক্যালকুলেটর ছাড়া অঙ্ক সমাধান করার জন্য একজন প্রশ্ন করছেন এটা কোন বিভাগের, স্যার এটা কমার্সের ক্লাস হচ্ছে, কমার্সের অ্যাকাউন্টিংয়ের ক্লাস হচ্ছে। ওকে, খেয়াল করেন 4,40,000কে 1 লক্ষ দিয়ে ভাগ করার জন্য বিভিন্ন রকমের বুদ্ধি পরামর্শ আমাদের বিভিন্ন টিচাররা আপনাদেরকে দিচ্ছে। সো এই বুদ্ধি পরামর্শগুলো আপনারা একটু মেনে চলার চেষ্টা করবেন। আমি ভাই কোনো শর্টকাট ট্রিক্স আপনাকে দেখাচ্ছি না, সিম্পল কথাবার্তা, সেটা হচ্ছে উপরের যেই কয়টা শূন্য আর নিচের যে কয়টা শূন্য সেটা একটু আমরা কেটে দেই। 1 2 3 4, উপর থেকে শূন্য কাটলাম 4টা, নিচ থেকে শূন্য কাটবো 4টা, 1 2 3 4, কাটাকাটি করা শেষ। তাহলে থাকতেছে কি, থাকতেছে হচ্ছে উপরে হচ্ছে 44 আর নিচে থাকতেছে হচ্ছে 10। 44কে আপনি ভাগ করবেন কত দিয়ে, 10 দিয়ে। 44কে 10 দিয়ে ভাগ করার ক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে এই, স্যার 10-এর মধ্যে শূন্য কয়টা, একটা শূন্য, তাই তো। তাই আপনি হচ্ছে এই যে 44 যেই মানটা দেওয়া আছে, এই 44-এর 1 ঘর আগে আপনি দশমিক বসায় দিবেন, তাইলে অঙ্কের অ্যান্সার হয়ে যাচ্ছে। কত দিয়ে ভাগ, 10 দিয়ে ভাগ করবেন, 10-এর মধ্যে শূন্য একটা, তাহলে দশমিক বসাবেন 1 ঘর আগে, তাহলে উত্তর হচ্ছে 4.4 টাকা। 4.4, দেখেন তো কোনো অপশনে আছে কি না 4.4 আছে, কোথায়, ক নাম্বার অপশনে 4.40 দেওয়া আছে। স্যার এই যে 4-এর পরে যদি আপনি শূন্য বসান, 1 লক্ষটা শূন্য বসান, কোনো আপত্তি নাই। 4.4 আর 4.40 একই কথা। সঠিক উত্তর হবে হচ্ছে ক নাম্বার অপশনে, সঠিক উত্তর ক নাম্বার অপশন। 4.40 টাকা হচ্ছে আমাদের কোশ্চেনের সঠিক উত্তর। দেখেন বুঝতে পারছেন কিনা, বুঝতে পারছেন কিনা সবাই বুঝতে পারছি কিনা এই কোশ্চেনটা। এই প্রশ্নের মধ্যে অনেকগুলো তথ্য দেওয়া আছে, বাট যা আমাদের দরকার সেই বিষয়গুলো লিখে আমরা হচ্ছে কোশ্চেনের সমাধান করে ফেললাম। তাহলে
এখান থেকে আমরা কিসের পরিমাণ বের করা শিখলাম শেয়ার প্রতি আয় নির্ণয় করার। এখানে কোন কোন তথ্যগুলো আমাদের দরকার ছিল? কর পূর্ব মুনাফার পরিমাণ, আয়করের পরিমাণ বিয়োগ করে দেওয়া, তারপরে হচ্ছে অগ্রাধিকার লভ্যাংশের টাকা বিয়োগ করে দেওয়া, আর হচ্ছে সাধারণ শেয়ারের সংখ্যা দিয়ে ভাগ করলেই অঙ্কের অ্যান্সার হয়ে যাচ্ছে। এটা স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2023-24 সেশনে আসা প্রশ্ন। এত বড় সাইজের প্রশ্ন পরীক্ষাতে আসলে আপনি যদি আগে থেকে এরকম প্রিপারেশন না নিয়ে যান, অঙ্ক সমাধান যদি নিজে নিজে করতে না পারেন বাসায়, তাহলে পরীক্ষার হলে গিয়ে পারাটা কিছুটা ডিফিকাল্ট হয়ে যাবে। আসেন পরবর্তী কোশ্চেন দেখার চেষ্টা করি। আরও একটা বড় অঙ্ক, এটা আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় 2022-23 সেশনে। আসেন দেখি 22-23 সেশনের এই কোশ্চেনটা একটু সমাধান করার চেষ্টা করি। স্যার বড় অঙ্ক যদি আসে পরীক্ষাতে, সবার প্রথম যেই কাজটা করবেন সেটা হচ্ছে অঙ্কের মধ্যে কি বের করতে বলা আছে সেটা সবার আগে খুঁজে বের করেন। আর কি বের করতে হবে এটা পেয়ে যাবেন আপনি কোশ্চেনের লাস্টের লাইনে। দেখেন কোশ্চেনের লাস্টের লাইন পড়ি, কি বের করতে বলছেন? 2022 সনে কোম্পানির সাধারণ শেয়ার হোল্ডার গণের ইকুইটি অর্থাৎ মালিকানা সত্ত্বের উপর উপার্জন হার কত হবে এইটা নির্ণয় করতে হবে। সাধারণ শেয়ার হোল্ডারদের ইকুইটির উপর উপার্জন হার নির্ণয় করব। এটা নির্ণয় করার জন্য খেয়াল করে দেখেন আমাদের প্রশ্নের মধ্যে যা যা বলে দেওয়া আছে, দেখি কি কি দেওয়া আছে। 2022 সালে 1,86,000 টাকা বলা আছে হচ্ছে নিট আয় দেওয়া আছে 1,86,000 টাকা। যখন প্রশ্নে নিট আয় বলে দেওয়া থাকবে এর মানে হচ্ছে এখান থেকে সকল পরিবারের যে করের টাকা, কর অলরেডি কি করা আছে? বিয়োগ করা আছে। নিট লাভ দেওয়া থাকা মানে হচ্ছে এখানের যাবতীয় খরচ সমূহ বিয়োগ করে দেওয়া আছে, নতুন করে আর এখানে বিয়োগ করার দরকার নাই। সো এই 1,86,000 টাকা যেটা নিট লাভ, এখান থেকে আমরা শুধু বাদ দিব কিসের পরিমাণ? অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশের পরিমাণ। তারপর সাধারণ শেয়ার হোল্ডারদের যে সংখ্যাটা দেওয়া আছে সেটা দ্বারা ভাগ করলেই অঙ্কের অ্যান্সার চলে আসবে। দেখি প্রশ্নের মধ্যে কি কি বলা আছে। এবং সাধারণ শেয়ারের উপরে 26,000 টাকা লভ্যাংশ প্রদান করছে কোম্পানিটি। 6% 100 টাকা অভিহিত মূল্যের আরও 10,000 অপুঞ্জীভূত অগ্রাধিকার শেয়ার আছে। অগ্রাধিকার শেয়ারের উপর 60,000 টাকা লভ্যাংশ প্রদান করেছে। এই তথ্যটা আমাদের দরকার। এই যে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদেরকে যে 60,000 টাকা লভ্যাংশ, এই টাকাটা আমরা বিয়োগ করে দিব। তাহলে 1,86,000 দেওয়া ছিল নিট লাভ, এখান থেকে আমরা কিসের পরিমাণ বাদ দিচ্ছি? অগ্রাধিকার লভ্যাংশের পরিমাণটাকে বিয়োগ করে দিচ্ছি। অগ্রাধিকার লভ্যাংশ বিয়োগ করলে আসবে কত? 1,26,000 টাকা। সো এই 1,26,000 টাকাই হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টনযোগ্য লভ্যাংশের পরিমাণ। তারপর দেখেন প্রশ্নে বলা আছে শেয়ার হোল্ডারদের ইকুইটির পরিমাণ 2022 সালের জানুয়ারিতে হচ্ছে 12 লক্ষ টাকা এবং 31শে ডিসেম্বর অর্থাৎ বছরের শেষে কত টাকা ছিল? এটা 16 লক্ষ টাকা ছিল। তাহলে আমাদের সাধারণ শেয়ার হোল্ডারদের সংখ্যা শুরুতে ছিল 12 লক্ষ টাকা আর বছরের শেষে হয়েছে 16 লক্ষ টাকা। এই দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করে আমরা হচ্ছে গড় সাধারণ শেয়ার হোল্ডারদের স্বত্বের পরিমাণটা নির্ণয় করে নিব। কিসের পরিমাণ? গড় সাধারণ শেয়ার হোল্ডারদের স্বত্বের পরিমাণ। গড় সাধারণ শেয়ার হোল্ডারদের স্বত্বের পরিমাণ নির্ণয় করব। 12 লক্ষ আর 16 লক্ষ যোগ করলে কত আসে? 28 লক্ষ টাকা। আর এই 28 লক্ষকে আপনি ভাগ করবেন 2 দ্বারা। 2 দ্বারা ভাগ করলে কিসের পরিমাণ পাচ্ছি? 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো গড়। কিসের গড়? গড় পাবো হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডারদের স্বত্ব। গড় সাধারণ শেয়ার হোল্ডারদের স্বত্ব। গড় সাধারণ শেয়ার হোল্ডারদের স্বত্বের পরিমাণ। 28 লক্ষকে 2 দ্বারা ভাগ করলে টাকার পরিমাণটা হবে হচ্ছে 14 লক্ষ টাকা। 28 লক্ষকে আমরা 2 দ্বারা ভাগ করে পাচ্ছি কত? 14 লক্ষ টাকা। সো এখন আমাদের অঙ্ক খুব সহজেই আমরা সমাধান করে ফেলতে পারবো।
1,26,000 টাকা। এইটাকে আপনি ভাগ করবেন কিসের পরিমাণ দিয়ে? এই যে গড় সাধারণ শেয়ার হোল্ডারদের সত্ত্ব 14 লক্ষ, এই টাকাটা দ্বারা ভাগ করব। ভাগ হবে হচ্ছে 14 লক্ষ দ্বারা। আর প্রশ্নে দেখেন একটা বিষয় বলা ছিল যে সাধারণ শেয়ার হোল্ডারদের ইকুইটির উপর উপার্জনের হার বের করতে বলছে। হার, হার মানে কি? হার মানে হচ্ছে শতাংশ। হার মানে হচ্ছে শতাংশ, সহজ বাংলায় হচ্ছে পার্সেন্টেজ। আপনাকে পার্সেন্টেজ নির্ণয় করার জন্য যে মানটা আপনি লিখছেন তার সাথে 100 দ্বারা গুণ করবেন। 100 দ্বারা গুণ করলেই আপনার অ্যান্সারটা পার্সেন্টেজে চলে আসবে। সো এই যেটা লিখছি আমি বোর্ডে, এই বিষয়টার সমাধান করলে যা আসবে, যত পার্সেন্ট আসবে, এটাই হবে আমাদের পরীক্ষার কোশ্চেনের উত্তর। দেখেন কত বড় অঙ্ক আর কত কত তথ্য মাথায় নিয়ে আপনাকে পরীক্ষার হলে যাইতে হবে। সো এই বিষয়গুলো একা একা নিজে নিজে বাসায় বসে আপনার পক্ষে কি আদৌ সমাধান করা সম্ভব? সম্ভব, বাট কিছুটা ঝামেলায় আপনি একলা একলা করতে গেলে পড়ে যাবেন। আর আপনি একলা না, আপনাকে সহযোগিতা করার জন্য আমরা তো পাশেই আছি। সো আমাদের কোর্সে ভর্তি হলে এইরকম প্রশ্নগুলো কিভাবে সহজে সমাধান করা যায় ইনশাল্লাহ আমরা আপনাদেরকে যত রকমের বুদ্ধি পরামর্শ লাগে, টেকনিক লাগে, সবই ইনশাল্লাহ দিয়ে দিব। আসেন তো এই কোশ্চেনটা সমাধান করি সবাই 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 মিলে করি। দেখেন কত আসে উত্তর। আগে ঝামেলা কমাই নেই, শূন্যগুলো একটু আমরা কাটাকাটি করি। এখানে শূন্য আছে 1টা 2টা 3টা উপরের, এখান থেকেও কেটে দেই 1টা 2টা 3টা, কাটাকাটি করলাম। তারপরে এই যে এখানে আরও 2টা শূন্য আর 100-র 2টা শূন্য কাটাকাটি করে দিলাম। তাহলে মূলত থাকতেছে হচ্ছে 126 আর নিচে হচ্ছে 14। 126কে 14 দিয়ে ভাগ করতে হবে। 126কে 14 দিয়ে ভাগ করলে আপনার কোশ্চেনের উত্তর চলে আসবে। এখন এইটা খুব সহজেই পারা সম্ভব যদি আপনি 14 এর ঘরের যে নামতা আছে, 14র নামতা যদি আপনি পারেন তাইলে আপনার জন্য সোজা। এখন 14র নামতা কি আপনি পারেন? পারতেন একটা সময়, যখন আপনি ক্লাস 4-5-এ পড়তেন তখন আপনি এই নামতাগুলো ঠিকই মুখস্থ করছেন। এখন আমরা সবাই ভুলে গেছি। স্যার 14কে যদি আপনি 9 দিয়ে গুণ করেন, খেয়াল করেন 14 ইন্টু 9, 14-রে 9 দিয়ে গুণ করলে কত আসে? 4 নং 36-এর 6, হাতে রইল আমাদের 3। 9 একে 9, 9 আর 3-এ মিলে কত হয়? 12। এই দেখেন 14কে 9 দ্বারা গুণ করলে আসে হচ্ছে 126। সো 14-র নামতা যদি আপনি পারেন খুব সহজেই আপনার জন্য অঙ্কের অ্যান্সার করাটা সহজ হয়ে যাইতো। 14 দিয়ে 126-রে কাটলে কত আসে? 9। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে 9%। 9% দেওয়া আছে সি নাম্বার অপশনে। সঠিক উত্তর হবে হচ্ছে সি নাম্বার অপশন। সঠিক উত্তর সি নাম্বার অপশন। দেখেন বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন কিনা সবাই? বুঝতে পারছেন কিনা? সঠিক উত্তর বুঝতে পারছেন কিনা সবাই? সবাই সঠিক উত্তর বুঝতে পারছি কিনা? তাহলে স্যার এই টাইপের প্রশ্নগুলো যদি আপনাকে খুব সহজেই পারতে হয় তাহলে আপনাকে ক্যালকুলেশনে যেমন দক্ষ হইতে হবে, তার পাশাপাশি বড় ইনফরমেশনগুলো থেকে, অনেকগুলো তথ্য থেকে অঙ্কের জন্য কোন কোন তথ্যগুলো জরুরি সেগুলো আপনাদেরকে খুঁজে বের করতে পারতে হবে। সো 14 নামতাটা একটু পড়ে নিয়েন। 14 নামতার পাশাপাশি সম্ভব হলে যারা ক্যালকুলেশনে কিছুটা দুর্বল আছেন তাদেরকে একটা ভালো বুদ্ধি দিয়ে দেই। সেটা হচ্ছে স্যার 1 থেকে শুরু করে 20-এর ঘরের নামতা, 1 থেকে শুরু করে 20-এর ঘরের নামতা একটু ভালো মতো পড়ে ফেলেন। তবে 1 থেকে 20-এর ঘরের নামতা যখন পড়বেন একটু আস্তে আস্তে পড়বেন, বেশি সাউন্ড করে পড়া যাবে না। বেশি সাউন্ড করে পড়লে যেটা হবে, যদি আপনার ছোট ভাই বোন থাকে যারা হচ্ছে ক্লাস 1, 2, 3-তে পড়ে, তারা দেখলে হাসবে, বলবে যে তার বড় ভাই বা বড় বোন নামতা মুখস্থ করতেছে। কারণ নামতা তো আর ভাই আপনি এমনি এমনি মুখস্থ করতেছেন না, নামতা মুখস্থ করতেছেন ঠেকায় পড়ে। ঠেকাটা কিসের? ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ক্যালকুলেটর নিতে দিচ্ছে না। সো এই ক্যালকুলেশনগুলো পারার জন্য আপনাকে নামতা পড়তে হবে। সো ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে আস্তে আস্তে নামতাগুলো দয়া করে পড়ে ফেলেন।
আপনার কাজে লাগবে। উপকারটা কোথায় লাগে সেটা যখন মূল ক্লাস শুরু হবে তখন বুঝবেন। নামটা পারলে কি কি সুবিধা পাওয়া যায়। আসেন দেখি পরবর্তী কোশ্চেন। পরবর্তী প্রশ্ন আরও একটা প্রশ্ন, এটা হচ্ছে সানরাইজ কোম্পানি থেকে আসা প্রশ্ন। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল 2004-05 সেশনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2004-05 সেশনে আসা প্রশ্ন। আর এই ধরনের প্রশ্ন আপনার ইন্টারমিডিয়েট পরীক্ষাতেও আসে, আপনারা করে আসছেন আশা করি। তবে এই কোশ্চেনটা আমাদের ক্লাসের আলোচনায় রাখার উদ্দেশ্য একটা, সেটা হচ্ছে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2004-05 সেশনের যে প্রশ্ন, এইটা হচ্ছে আমি যেই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিছিলাম এটা এই সেশনের প্রশ্ন। আমি ক্লাস নিচ্ছি আপনাদের শিমুল স্যার। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2004-05 সেশনে ভর্তি পরীক্ষা দিছিলাম। আর ভর্তি পরীক্ষা দিয়ে আমি আমার সময়ে খুব বেশি না, মাত্র হচ্ছে 85তম মেধা স্থান অধিকার করেছিলাম। সো এই কোশ্চেনটা আমার জন্য যথেষ্ট পরিমাণে আবেগের প্রশ্ন। এই কোশ্চেনটা পরীক্ষার হলে বসে আমি অ্যান্সার করছিলাম, যার কারণে আমি হয়তো 85তম হইতে পারছিলাম। সো আপনারা যারা এই বছর ভর্তি পরীক্ষা দিবেন, আপনাদের সেশনটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কততম সেশন হতে যাচ্ছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2026-27 সেশনে আপনারা ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছেন। সো এই 26 এবং 27 যে সেশন, এই সেশনেই আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হবে। এই স্বপ্ন, লক্ষ্য, উদ্দেশ্য নিয়ে যদি পরিশ্রম করতে পারেন তাহলে স্যার সফল হওয়া সম্ভব। যে পরিশ্রম করার জন্য মন মানসিকতা আমার 2004-05 সেশনে ছিল, সেই মানসিকতাটা যদি আপনি এই জায়গাতে অ্যাপ্লাই করতে পারেন, আমি যেইভাবে পড়ছিলাম, আমি জাস্ট আপনাদেরকে হয়তোবা আমার পড়াশোনা করার সিস্টেমটা বা টেকনিকটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। যদি সেই রকমের পরিশ্রম করতে পারেন তাহলে আমি না হয় আমার সময় হয়েছিলাম 85তম, আপনার পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হওয়াটা অসম্ভব কিছু না। স্যার ফার্স্ট হওয়ার দরকার নাই, একটা সিট পাইলেই হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার জন্য 856টা সিট অপেক্ষায় আছে, যার মধ্যে একটা সিট পাইলেই আপনি খুশি, আপনার বাপ মা খুশি, আপনার 14 গোষ্ঠী খুশি হয়ে যাবে। সো সবার মুখে হাসি ফুটানোর জন্য হইলেও একটা সিটের জন্য জান প্রাণ দিয়ে ট্রাই করতে কোনো আপত্তি কি আছে? চেষ্টাটা একটু করেন। আসেন দেখি কোশ্চেনটা সমাধান করি। আসেন দেখেন এই প্রশ্নে বলছে সানরাইজ কোম্পানির 94,500 টাকা কি আছে? নিট চলতি মূলধন। নিট চলতি মূলধন, নিট চলতি মূলধন। চলতি মূলধন বলতে আমরা সহজ বাংলায় কার্যকরী মূলধনকে নির্দেশ করি। নিট চলতি মূলধন বলতে কাকে বোঝানো হয়? কার্যকরী মূলধনকে বোঝানো হয়। আর প্রশ্নে বলা আছে এখানে চলতি অনুপাতের পরিমাণ। চলতি অনুপাতের পরিমাণ কত দেওয়া আছে? 5:2। একটু খেয়াল করেন, এই যে বলা আছে 5:2, এই জায়গাতে 5 কিসের পরিমাণ? এই জায়গাতে 5 নির্দেশ করবে হচ্ছে চলতি সম্পত্তির পরিমাণ, এবং এখানে অনুপাতের 2 নির্দেশ করে কিসের পরিমাণ? 2 নির্দেশ করে হচ্ছে চলতি দায়ের পরিমাণকে। 5:2, 5 হবে চলতি সম্পত্তি, 2 হবে হচ্ছে চলতি দায়। আপনি জানেন আশা করি যে চলতি সম্পত্তি থেকে চলতি দায়কে যদি স্যার বিয়োগ করা হয়, চলতি সম্পত্তি থেকে চলতি দায়কে বিয়োগ করলেই আমরা কিসের পরিমাণকে পাই? আমরা পাই হচ্ছে কার্যকরী মূলধনের পরিমাণকে। তাহলে কার্যকরী মূলধনের পরিমাণের সূত্র চলতি সম্পত্তি মাইনাস হচ্ছে চলতি দায়। তার মানে 5 থেকে 2কে বিয়োগ করলেই হবে। 5 থেকে 2কে বিয়োগ করলে কত আসে? 3। 3 কিসের পরিমাণ? কার্যকরী মূলধন বা নেট চলতি মূলধন। এর টাকার পরিমাণ কত? 94,500 টাকা। আপনাকে প্রশ্নে চলতি দায়ের পরিমাণ কত এইটা বের করতে বলা আছে। কিসের পরিমাণ বের করবেন? চলতি দায়। দেখেন এই কোশ্চেনটা খুব সহজেই সমাধান করা যায়। চলতি দায় বের করার জন্য আপনার প্রথম কাজ হচ্ছে নেট চলতি মূলধন, কার্যকরী মূলধন কত? 94,500। এই 94,500কে আপনি ভাগ করবেন কি দ্বারা? এই যে চলতি সম্পত্তি এবং চলতি দায়ের যেটা বিয়োগফল কত? 3। এটাকে 3 দ্বারা ভাগ করবেন। চলতি বা কার্যকরী মূলধনের টাকাকে
চলতি বা কার্যকরী মূলধনের অনুপাতের মান দ্বারা ভাগ করে দিব। আর আমরা গুণ করতে চাই, কি দ্বারা গুণ করব? অঙ্কে চলতি দায় বের করতে বলা আছে, চলতি দায়ের অনুপাতের মান কত? 2। এটাকে 2 দ্বারা গুণ করেন, তাহলেই আপনার কোশ্চেনের সঠিক উত্তর চলে আসবে। 94,500কে 3 দ্বারা ভাগ আর হচ্ছে 2 দ্বারা গুণ। দেখেন ক্যালকুলেশন করে কত টাকা সঠিক উত্তর আসে নির্ণয় করতে পারেন কিনা। 94,500কে 3 দ্বারা ভাগ করবেন আর হচ্ছে 2 দ্বারা গুণ করবেন। আমি একটু চেষ্টা করি আপনাদের সাথে সাথে, আপনারা চেষ্টা করেন, আমিও চেষ্টা করি, দেখি সঠিক উত্তর আমরা খুঁজে বের করতে পারি কিনা। প্রথমে আমরা হচ্ছে এই 94,500কে কত দ্বারা ভাগ করব? 3 দ্বারা ভাগ করব। দেখেন 3 9-এর মধ্যে 3 বার যায়, 3 তিরিকে কত? 9। উপর থেকে নামলো কত? 4। 3 4-এর মধ্যে যায় কয়বার? 1 বার। তাহলে এবার বিয়োগ করলে নামে কত? 1। উপর থেকে নামালাম হচ্ছে 5। তাহলে এবার 3 5-এ হচ্ছে 15, কাটাকাটি দিলে শেষ। 2টা শূন্য ছিল, 2টা শূন্য বসাই দিলাম, 31,500। অর্থাৎ 3 দ্বারা 94,500কে ভাগ করলে আসে 31,500। এবার এই 31,500কে আপনি 2 দ্বারা গুণ করবেন। 31,500 গুণ হবে হচ্ছে 2। 2 এ 0, 2 এ 0, 5 দুগুণে 10-এর 0, হাতে রইল আমাদের 1। 2 একে 2, 2 আর একে হচ্ছে 3, আর 3 দুগুণে হচ্ছে 6। তাহলে মান আসে কত? 63,000 টাকা। এইটা এ নাম্বার অপশনে দেওয়া আছে, সঠিক উত্তর হচ্ছে 63,000 টাকা। সো এই কোশ্চেনে আপনাকে একটা ভাগ আর হচ্ছে একটা গুণ করলে আপনি উত্তর পেয়ে যাবেন। দেখেন বুঝতে পারছেন কিনা? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ, সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার অপশন, এ নাম্বার অপশন। দেখেন সবাই বুঝতে পারছি কিনা, দেখেন সবাই বুঝতে পারছি কিনা। 6-এর অ্যান্সার হচ্ছে এ নাম্বার অপশন। ওকে। এ এম আরিফ আকন্দ, ঢাবিতে কমার্সে 1250টা সিট, FBS আর হচ্ছে কি IBA মিলিয়ে। এ এম আরিফ আকন্দ। আচ্ছা, খুব সুন্দর একটা কমেন্ট লিখছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি 1250টা সিট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1250টা সিট। স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1250টা সিট, আপনার কথা একদম সঠিক, তবে এখানে কিছু ঝামেলা আছে। 1250টা সিটের মধ্যে IBA এর জন্য সিট কয়টা? IBA আর হচ্ছে বিজনেস ফ্যাকাল্টি দুইটা কি এক জিনিস? দুইটা এক জিনিস না, দুইটা ভিন্ন ভিন্ন জিনিস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের FBS এ বিজনেস ফ্যাকাল্টিতে সিট হচ্ছে কয়টা? বিজনেস ফ্যাকাল্টিতে সিট হচ্ছে আপনার 1050টা সিট। 1050টা সিটের মধ্যে যারা হচ্ছে বিভাগ পরিবর্তন করে আসে, সায়েন্স থেকে যারা আসে, মানবিক থেকে যারা আসে, আর হচ্ছে আমাদের শিক্ষকদের জন্য পোষ্য কোটা বরাদ্দ, উপজাতিদের জন্য কোটা বরাদ্দ, তো সেই বিভাগ পরিবর্তনকারী স্টুডেন্ট এবং হচ্ছে বিভিন্ন কোটাধারীদের জন্য এই সবগুলো বাদ দিয়ে দিলে রিয়েল কমার্সের স্টুডেন্ট যারা হচ্ছে ইন্টারমিডিয়েটে কমার্সে পড়ছে এবং কোনো রকমের কোনো কোটা টোটা তাদের জন্য নাই, সেখানে সব মিলায় আসন সংখ্যা হচ্ছে 856টা, যেটা হচ্ছে ম্যাঙ্গো পিপলদের জন্য বরাদ্দ, আম পাবলিক। কমার্সের স্টুডেন্ট কোনো কোটা নাই, উপজাতীয় না, শিক্ষকদের পোষ্যও না, তাদের জন্য সব মিলে আসন সংখ্যা হচ্ছে 856। আপনার আমার কথা বিশ্বাস করার দরকার নাই, আপনি সুন্দর মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যান, ওইখানে গিয়ে গত বছরের যে ভর্তি নির্দেশিকাটা দেওয়া ছিল ওইটা একটু ডাউনলোড করে মনোযোগ দিয়ে পড়েন, সেখানে আসন সংখ্যা বিস্তারিত দেওয়া আছে। টোটাল 9টা ডিপার্টমেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি নেওয়া হয়, 9টা ডিপার্টমেন্টের আলাদা আলাদা করে সিট দেওয়া আছে কোটা ছাড়া। হিসাব করে দেখেন সংখ্যাটা 856ই হবে, যদি বিশ্বাস না হয় মিলাই দেখেন। ওকে, আসেন এবার আরেকটু প্রশ্ন সমাধানের দিকে যাই। পরবর্তী প্রশ্ন যেটা সমাধান করব আমরা, পরবর্তী প্রশ্ন আরও একটা প্রশ্ন এখানে বের করতে বলছে, কোম্পানির মোট মুনাফার হার কত হবে? মোট মুনাফার হার নির্ধারণ করতে বলা আছে। দেখেন মোট মুনাফার হার বের করার জন্য আপনার প্রশ্নে মোট আয় দেওয়া আছে কত? 48,000 টাকা। নিট বিক্রয় দেওয়া আছে, আর বলা আছে হচ্ছে গড় সম্পত্তি। যখন আমরা মোট মুনাফার হার বের করব সেটার জন্য সূত্র হবে
মোট আয়ের পরিমাণকে আমরা ভাগ করব হচ্ছে নিট বিক্রয় দ্বারা। মোট আয় ডিভাইডেড বাই নিট বিক্রয়। আর যেহেতু এই যে মুনাফার হার বলা আছে, হার মানে হচ্ছে পার্সেন্টেজ বা শতাংশ, এটাকে 100 দ্বারা গুণ করলেই অঙ্কের অ্যান্সার চলে আসবে। আসেন দেখি এই কোশ্চেনটা সমাধান করি আমরা। শুরুতে মোট আয়ের পরিমাণ 48,000 টাকা, নিট বিক্রয়ের পরিমাণ প্রশ্নে বলা আছে হচ্ছে 4 লক্ষ, আর গুণ দিতে হবে কত দিয়ে? 100 দিয়ে, তাহলে অঙ্কের অ্যান্সার চলে আসবে। আসেন দেখি এখানে কাটাকাটি করে আমরা উত্তর বের করতে পারি কিনা। 48,000 থেকে শূন্য 3টা, নিচ থেকে 3টা শূন্য, আর এখান থেকে 2টা, 100-র 2টা, সবগুলো শূন্য কাটাকাটি করা শেষ। তাহলে থাকতেছে কি? উপরে হলো 48 আর নিচে হচ্ছে 4। 4 দিয়ে 48কে ভাগ করতে হবে। 4 দিয়ে 48কে ভাগ করার জন্য আপনার যেটা পারা লাগবে সেটা হচ্ছে স্যার 12 এর নামতা। 12 এর নামতা পারলে আপনি খুব সহজেই মনে হয় পারবেন। আসেন আমার সাথে সাথে 12-র নামতা পড়েন। 12 একে 12 পড়ছেন, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48। তাহলে 4 দিয়ে 12 কাটলে কত? 4 দিয়ে 48 কাটলে কয়বার যায়? 12 বার যায়। 4 12 48, তার মানে উত্তর হবে কত? এখানে 12%। উত্তর হবে হচ্ছে 12%। এ নাম্বার অপশনে দেওয়া আছে 12% সঠিক উত্তর। 12% সঠিক উত্তর। পারছি সবাই? পারছি 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 ওকে, সুন্দর সুন্দর। ওকে, রায়হানুর ইসলাম জিজ্ঞাসা করছেন, ভাইয়া ডিইউতে কোন ডিপার্টমেন্টে পড়ছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছি ফিনান্স ডিপার্টমেন্টে, কারণ আমার মেরিট পজিশন ছিল হচ্ছে 85তম। তো সো দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরুর দিকে যাদের সিরিয়াল থাকে তাদের অনেকেরই পছন্দের ডিপার্টমেন্ট থাকে হচ্ছে আইদার ফিনান্স ডিপার্টমেন্ট অথবা হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। সো আমি দেখছিলাম যে আমার সময়ে শুরুর দিকে যাদের পজিশন থাকে তাদের সবারই পছন্দ ছিল হচ্ছে ফিনান্স, সবাই ফিনান্স নিছে, তাই আমিও ফিনান্স নিছি। যদিও স্বপ্ন ছিল বড় হয়ে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে পড়বো, তারপর হচ্ছে সিএ পড়বো, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হব, স্বপ্ন অনেক ছিল। ওই যে সবাই ফিনান্স পড়ছে তাই আমিও না ভাই ফিনান্সে ভুল করে চলে গেছিলাম। যাওয়াটা ঠিক হয়েছে কিনা জানি নাই, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স ডিপার্টমেন্টে লেখাপড়া করছি এই পরিচয়টা দিলে সামনের লোকজন কিছুটা সমীহ করতো, ভাবতো ফিনান্স ডিপার্টমেন্ট তার মানে মনে হয় একটু ভালো স্টুডেন্ট, লেখাপড়া মনে হয় ভালোই করছে, খারাপ না। সো আপনাদের যাদের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্সে পড়া, অ্যাকাউন্টিংয়ে পড়া, মার্কেটিং বা ম্যানেজমেন্টে পড়া, এই স্বপ্নটা পূরণ করার জন্য স্যার পরিশ্রমের কোনো বিকল্প নাই। আপনাকে এমন পরিমাণ পরিশ্রম করা লাগবে যেটা অকল্পনীয়, যেটা আসলে বলার মতো একটা গল্প হয়ে থাকবে, যে আপনার সারা জীবনের ইন্টারমিডিয়েটের পরের যেই 2.5 থেকে 3 মাস সময় আপনি পাবেন। এই বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমার্সের জন্য হচ্ছে ডিসেম্বরের 26 তারিখে। সব মিলে আপনার হাতে হয়তো বা এখনও 110 দিন বা 115 দিনের মতো সময় আছে। আগামী 3টা মাস যদি আপনি ভালো মতো কাজে লাগাইতে পারেন তাহলে আপনার পক্ষে সফল হওয়াটা অসম্ভব কিচ্ছু না। আপনার সামনেই আমি দাঁড়ায় বলতেছি, ক্যামেরার ওই পাশ থেকে আপনি দেখতেছেন, স্যার দেখেন তো আমার মাথার মধ্যে কি শিং আছে? আমার হাত কয়টা? 2টা, চোখও 2টা। আমার যা আছে আপনার মধ্যেও তা আছে। সো আমার মাথার চুলের নিচে যে মগজটা আছে, আমি এখানে প্রচুর পরিমাণে প্রেশার দিছিলাম, পরিশ্রম করছিলাম বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি চান্স পাইছি। আর আপনি যেটা করতেছেন, আপনার মাথার উপরের চুলটাকেই শুধু আপনি সাজায় গুছায় রাখতেছেন, চুলের নিচে যে ব্রেন আছে ওইটার উপরে প্রেশার দেন। লেখাপড়া করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া খুব সহজ কাজ। আর যদি বলেন যে স্যার লেখাপড়া ছাড়া অন্য কোনো রাস্তা আছে কিনা, আছে। আমাদের হাতের কাছে বিশাল বড় বাঁশ আছে, বাঁশ দিয়ে আপনাকে ধরে পিটাইতে পারি। লেখাপড়া ছাড়া চান্স পাওয়ার অন্য আর কোনো রাস্তা নাই, পরিশ্রম করলেই সফল হওয়া সম্ভব। আসেন দেখি পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী প্রশ্ন, আরও একটা প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা। কি জানতে চাইছে এখানে? সম্পত্তি আবর্তন অনুপাত। খেয়াল করেন, সম্পত্তি আবর্তন অনুপাত নির্ণয় করতে হবে। সম্পত্তি আবর্তন অনুপাত নির্ণয় করা লাগবে। খেয়াল করেন প্রশ্নের মধ্যে কি কি দেওয়া আছে। মোহাম্মদ সিয়াম, কি আপনার হাত কয়টা? 3টা। হ্যাঁ, আমার হাত 3টা। এটা ডান হাত, এটা বাম হাত, আর এটা হচ্ছে অজু হাত, তাই তো?
স্যার অজুহাত দেওয়া বাদ দেন, এটা মার্কার, এটা অজুহাত না। আসেন পরবর্তী প্রশ্ন বের করতে হবে। কোম্পানির সম্পত্তি আবর্তন অনুপাত, সম্পত্তি আবর্তন অনুপাত এটা নির্ণয় করার জন্য আমাদের যেটা যেটা দরকার সূত্র, সবার আগে সম্পত্তি আবর্তনের সূত্র, সম্পত্তি আবর্তন বের করার জন্য যেটা সূত্র সেটা হচ্ছে নিট বিক্রয়। নিট বিক্রয়কে ভাগ করতে হবে কি দ্বারা? নিট বিক্রয়কে ভাগ করতে হবে হচ্ছে গড় সম্পত্তি দ্বারা, গড় সম্পত্তি দ্বারা ভাগ করব। নিট বিক্রয় ডিভাইডেড বাই হবে হচ্ছে গড় সম্পত্তি, নিট বিক্রয় ভাগ হবে হচ্ছে গড় সম্পত্তি। আসেন এখানে মান বসাই। নিট বিক্রয় অঙ্কে শুরুতেই বলা আছে 1,75,000 টাকা, নিট বিক্রয়ের মান 1,75,000 ডিভাইডেড বাই কি লাগবে? গড় সম্পত্তি। নিট আয় দেওয়া আছে, এটার দরকার নাই, বলা আছে মোট সম্পত্তির প্রারম্ভিক আর হচ্ছে সমাপনী জেরের পরিমাণ দেওয়া আছে 3 লক্ষ টাকা আর হচ্ছে 4 লক্ষ টাকা। সো আমাদের একটা গড় বের করা লাগবে। গড় বের করার জন্য 3 লক্ষ আর হচ্ছে 4 লক্ষ এই দুটাকে যোগ দেই। 3 লক্ষ 4 লক্ষ যোগ করলে কত পাই আমরা? 7 লক্ষ। 7 লক্ষকে কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা। 7 লক্ষকে 2 দ্বারা ভাগ করব। 7 লক্ষকে 2 দ্বারা ভাগ করলে আসবে 3,50,000 টাকা। সো এই 3,50,000 টাকা হচ্ছে গড় মোট সম্পত্তি। গড় মোট সম্পত্তি 3,50,000 দ্বারা ভাগ করলেই আপনার অঙ্কের অ্যান্সার চলে আসবে। 1,75,000কে 3,50,000 দ্বারা ভাগ করলে উত্তর আসবে। আসেন দেখি সমাধানটা কিভাবে করব, কাটাকাটি কিভাবে করবেন। খেয়াল করেন, শুরুতে আপনি শূন্যগুলো কমায় নেন, 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা, শূন্য শূন্য কাটাকাটি করা শেষ। তাহলে উপরে থাকতেছে কত? 175। আর স্যার নিচে কত আছে? 350। 175 350 কাটাকাটি কিভাবে করবেন? এখানে সহজ বুদ্ধি হচ্ছে 175-এর নামটা পারতে হবে। স্যার 175-এর নামটা আসলে পারা সম্ভব না, পড়ার দরকারও নাই। খেয়াল করেন 175 এটাকে যদি আমরা দ্বিগুণ করি, ডাবল করি, তাইলে কত হবে? স্যার আপনার ভর্তি পরীক্ষাতে এমন ক্যালকুলেশনই থাকবে যেটা মোটামুটি 2 বার 3 বার গুণ করলে উত্তর চলে আসবে। এই টাইপের প্রশ্নগুলোই দেওয়া থাকবে যেটা মুখে মুখে ক্যালকুলেশন করা সম্ভব। এমন কোনো টাকার ফিগার ইউনিভার্সিটি কর্তৃপক্ষ দিবেন না যেটা আসলে ক্যালকুলেটর ছাড়া বা মুখে মুখে করাটা ডিফিকাল্ট। এমনটাই দেওয়া থাকবে যেটা খুব সহজেই করা সম্ভব। দেখি 175-এ ডাবল করলে কত হয়? 5 দুগুণে 10-এর 0, হাতে রইল আমাদের 1, 7 দুগুণে 14, 14 আর 1-এ হচ্ছে 15, হাতে রইল 1, 2 1-এ 2, 2 আর 1-এ 3, দেখেন 350। তার মানে 175 দ্বারা 350কে ভাগ করলে কত হয়? 2 বার যায়। তাহলে আমরা কাটাকাটি করে লিখি 175 একে 175 দ্বিগুণ করলে হবে 250। তার মানে আপনার এখানে মান কত আসতেছে? 2/1। সো এই 2/1 মানে কি? হাফ। হাফ মানে হচ্ছে কোনো কিছুর অর্ধেক। তার মানে 2/1 এটার দশমিকের মান হবে হচ্ছে 0.50। 0.50 অর্ধেক। 2/1 ভাগ মান হবে 0.50। কোথায় আছে উত্তর? অপশন নাম্বার সি। সি নাম্বার হচ্ছে সঠিক উত্তর। এটা হচ্ছে সঠিক উত্তর, সি নাম্বার অপশনে 0.50। দেখেন বুঝতে পারছি কিনা, বুঝতে পারছি কিনা? মোহাম্মদ সিয়াম উত্তর দিছেন অনেকগুলা কোশ্চেনের, আপনাকে ধন্যবাদ। আর বাকিরা যারা ক্লাস করতেছেন আপনারাও একটু চেষ্টা করেন কোশ্চেনের উত্তরগুলো দেওয়ার জন্য। হ্যাঁ, এখনই সব উত্তর দিতে পারতে হবে এমনটা না, বাট যদি আপনি এখন থেকে অভ্যাস করতে পারেন তাহলে আপনার ভবিষ্যতে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। এখন থেকেই উত্তর দেওয়ার ধীরে ধীরে অভ্যাস করতে থাকেন। ওকে, কত আসছে উত্তর? 0.50 পাইছি। এখন এই যে ভগ্নাংশ, এই রকমের বিভিন্ন ভগ্নাংশ আপনার পরীক্ষাতে আসতে পারে। সো এই ভগ্নাংশগুলোর দশমিকের মান কত হয় এগুলো যদি আমরা একটু মনে রাখতে পারি তাহলে স্যার পরীক্ষাতে খুব একটা ঝামেলায় আপনাকে পড়তে হবে না। আমি কিছু দশমিক বা ভগ্নাংশের মান লিখে রাখি, আপনারা সম্ভব হলে খাতার মধ্যে লিখে নিয়েন। 2/1, 2/1 মানে হচ্ছে 0.50 এবং এইটাকে যদি আপনি
ইয়াতে কনভার্ট করেন, কিসে কনভার্ট করবেন, এটাকে যদি আপনি পার্সেন্টেজে কনভার্ট করেন, পার্সেন্টেজে কনভার্ট করলে মান হবে হচ্ছে 50%। তারপরে 3/1, 3/1 মানে হচ্ছে দশমিকের মান 0.33, পার্সেন্টেজে নিলে মানটা হবে হচ্ছে 33.33%। তারপরে 4/1, 4/1 মানে হচ্ছে 0.25, দশমিকের মান হবে হচ্ছে 25%। 5/1 এর মান হবে হচ্ছে 0.20, পার্সেন্টেজে মান হবে হচ্ছে 20%। তারপরে গিয়ে 10/1, 10/1 মানে হচ্ছে 0.10, দশমিকে পার্সেন্টেজের মান হবে হচ্ছে 10%। তারপরে শিখে রাখতে পারেন 20/1, 20/1 ভাগ, 20/1 ভাগ, 20/1 ভাগ করলে, 20/1 ভাগ করলে 20/1 ভাগ করলে মান আসবে 0.05, আর এটাকে পার্সেন্টেজে নিলে মান আসবে হচ্ছে 5%। সো মোটামুটি আজকের জন্য আপাতত এই পার্সেন্টেজগুলো আপনারা একটু খাতার মধ্যে নোট করে রাখেন, তাহলে আশা করি আপনাদের ভর্তি পরীক্ষাতে পার্সেন্টেজ, দশমিক, ভগ্নাংশ মোটামুটি এগুলোই ঘুরে ফিরে পরীক্ষাতে আসে। ম্যাক্সিমাম পরীক্ষার প্রশ্নে এই পার্সেন্টেজ, দশমিক এগুলোই আপনাকে ঝামেলায় ফেলে। সো যেগুলো আমি লিখে দিছি সম্ভব হলে আপনার খাতার মধ্যে লিখে রাখেন, অথবা অথবা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। আপনারা তো হচ্ছেন জেনারেশন জি, তার মানে হচ্ছে দুর্দান্ত পরিমাণে ফাঁকিবাজ একটা জেনারেশন। লেখাপড়া কতটা স্মার্ট ওয়েতে ফাঁকিবাজির সহিত করা যায় এটা আপনারা অনেক ভালো জানেন। আমাদের সময় আমরা বোকা ছিলাম, আমাদের সময়ে স্যাররা যখন লিখতে বলতো আমরা সাথে সাথে লেখা শুরু করতাম, বেকুব জেনারেশন ছিলাম আমরা। আপনারা তো হচ্ছেন জেনারেশন জি, অনেক চালাক জেনারেশন আপনারা। আপনাদেরকে যদি বলা হয় স্যার আপনারা লেখেন, আপনারা চুপচাপ বসে থাকেন, স্যারের লেখা শেষ, টুস করে একটা স্ক্রিনশট নিয়ে ফেললাম, ঝামেলা শেষ। তো দেখা যায় যে লেখাপড়াটা হয়ে গেছে এখন ওই স্ক্রিনশট কেন্দ্রিক, খাতার মধ্যে কেউ এখন আর লিখি না। সো লিখি না বলেই আমরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে গেলে একটু ঝামেলায় পড়ে যাই। জেরিন যারা, স্যার 4টা আবার একটু বলেন, স্যার 4 মানে কোনটা? 4 মানে কি আপনি, আমরা 8 নাম্বার কোশ্চেন সমাধান করতেছিলাম, আপনি কি 8 নাম্বার কোশ্চেনটা জিজ্ঞাসা করছেন? একটু আমাকে বলেন, ক্লিয়ারলি বলেন, একটু আমাকে ক্লিয়ারলি বলেন আপনি বেসিক্যালি কোন কোশ্চেনটা জানতে চাচ্ছেন। আমাদের এই 8 নাম্বার যে কোশ্চেনটা আমরা সমাধান করলাম, এই 8 নাম্বার কোশ্চেনে বেসিক্যালি আমাদেরকে বের করতে বলা হয়েছিল কিসের পরিমাণ? সম্পত্তি আবর্তন অনুপাত। আর এই সম্পত্তি আবর্তন অনুপাতের জন্য আমাদের এই যে প্রয়োজনীয় সূত্র নিট বিক্রয় ডিভাইডেড বাই গড় সম্পত্তি, এটা দ্বারা আমরা হচ্ছে এই কোশ্চেনটার সমাধান করছি। সো সূত্রটা পারলে আর ক্যালকুলেশনটা যদি আপনি মোটামুটি বুঝেন তাহলে ইজিলি সমাধান করতে পারবেন। আপনাদেরকে এই কোশ্চেন থেকে আমি আরও একটা সূত্র একটু মনে রাখতে বলি, যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে পারলে লিখে রাখেন বা স্ক্রিনশট নিয়ে রাখেন, সেটা হচ্ছে সম্পত্তির উপর উপার্জন হার। সম্পত্তির উপর উপার্জন হার, সম্পত্তির উপর উপার্জন হার। যদি উপার্জন হার বের করতে বলা হয় তখন সূত্রটা হবে হচ্ছে আমাদের নিট আয়, নিট আয় ডিভাইডেড বাই হবে হচ্ছে গড় মোট সম্পত্তি। নিট আয় ডিভাইডেড বাই গড় মোট সম্পত্তি, দেন আপনি গুণ দিবেন এটাকে 100 দ্বারা, তাহলে আসবে হচ্ছে সম্পত্তির উপর উপার্জন হার। তাহলে দেখেন, যখন আপনাকে সম্পত্তি আবর্তন বের করতে বলা হয়, যদি আপনাকে সম্পত্তি আবর্তন বের করতে বলা হয় তখন নিট বিক্রয়কে ভাগ করবেন, আর যদি সম্পত্তির উপর উপার্জন হার বের করতে বলা হয় তখন হচ্ছে নিট আয়কে ভাগ করতে হবে। নিট আয়কে ভাগ করবেন আর নিট বিক্রয়কে ভাগ করবেন কি দ্বারা? গড় মোট সম্পত্তি দ্বারা, গড় মোট সম্পত্তি দ্বারা। দেখেন দুইটা অনুপাত, দুইটা সূত্র ভালো মতো বুঝতে পারছেন কিনা? দুইটা অনুপাত, দুইটা সূত্র ভালো মতো বুঝতে পারছেন কিনা? জেরিন যারা, আপনার কোশ্চেনের উত্তর আমি অলরেডি দিয়েছি, সম্পত্তি আবর্তনের অনুপাতের এই যে সূত্রটা, জাস্ট এই সূত্র অনুযায়ী কোশ্চেনটা সমাধান করলেই হবে।
জাস্ট খাতার মধ্যে লিখে রাখেন বা অঙ্কটা নিজে নিজে প্র্যাকটিস করেন, আশা করি বুঝবেন। আসেন আমরা পরবর্তী কোশ্চেনে যাওয়ার চেষ্টা করি। আরও একটা প্রশ্ন এখানে বের করতে বলছে, দেনাদার আবর্তনের অনুপাত। গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মজুদ ঘূর্ণন অনুপাত বা মজুদ আবর্তন অনুপাত থেকে দুইটা প্রশ্ন আসছিল, একটা এমসিকিউতে আর একটা আসছিল হচ্ছে রিটেনে। সো মজুদ আবর্তন গত বছর যেহেতু দুইটা চলে আসছে, এই বছর আপনাদের জন্য এই দেনাদার আবর্তন এইটা বেশ গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হচ্ছে। আসেন দেখি আমরা দেনাদার আবর্তন বের করার চেষ্টা করি। দেনাদার আবর্তন বের করার জন্য আমাদের যেটা সূত্র হবে, আগে আমরা সূত্র লিখে নেই। দেনাদার আবর্তন বা যার অন্য নাম বলা যেতে পারে হচ্ছে প্রাপ্য হিসাব আবর্তন। দেনাদার আবর্তন বা প্রাপ্য হিসাব আবর্তন বের করার সূত্র হবে হচ্ছে নিট ধারে বিক্রয়, নিট ধারে বিক্রয় ডিভাইডেড বাই হবে হচ্ছে গড় প্রাপ্য হিসাব অথবা গড় দেনাদার। নিট ধারে বিক্রয় ডিভাইডেড বাই গড় প্রাপ্য হিসাব বা গড় দেনাদার। আসেন এখানে আমরা মানগুলো বসাই। নিট ধারে বিক্রয়, প্রশ্নের শুরুতেই বলা আছে নিট ধারে বিক্রয়ের পরিমাণ কত? 65 লক্ষ টাকা। নিট ধারে বিক্রয়ের পরিমাণ হচ্ছে 65 লক্ষ টাকা। নিট ধারে বিক্রয় 65 লক্ষ। আর কিসের পরিমাণ দরকার? গড় দেনাদার। সো গড় দেনাদার বের করার জন্য বছরের শুরুতে আর বছরের শেষে দেনাদারের পরিমাণ যথাক্রমে 6 লক্ষ টাকা আর হচ্ছে 7 লক্ষ টাকা। সো দুইটাকে যোগ দেন, 6 লক্ষ আর হচ্ছে 7 লক্ষ, দুইটাকে যোগ করি। 6 লক্ষ 7 লক্ষ যোগ করলে কত পাই আমরা? 13 লক্ষ। আর 13 লক্ষকে কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা। 13 লক্ষকে ভাগ করব হচ্ছে 2 দ্বারা। 13 লক্ষকে 2 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 6,50,000। সো এই 6,50,000 টাকা হচ্ছে কিসের পরিমাণ? 6,50,000 টাকা হচ্ছে গড় দেনাদার। 6,50,000 হচ্ছে গড় দেনাদার। সো 65 লক্ষ আর নিচে হবে 6,50,000। 65 লক্ষকে 6,50,000 দ্বারা ভাগ করলে আমাদের অঙ্কের অ্যান্সার আসবে। আসেন দেখি সমাধান করি। আমরা শূন্যগুলোকে কেটে দেই, 1টা 2টা 3টা 4টা, 1 2 3 4 কাটাকাটি করা শেষ। তার উপরে থাকতেছে কত? উপরে হচ্ছে 650 আর নিচে হচ্ছে 65। 65 কাটলে 1 আর একটা শূন্য দিয়ে দিলাম, তাহলে মান কত হইল? 10। তাহলে দেনাদার আবর্তন এর মান হচ্ছে কত? 10 বার। দেনাদার আবর্তনের মান হবে হচ্ছে 10 বার। উত্তর দেওয়া আছে কোথায়? অপশন নাম্বার ডি, 10 বার। এটা হচ্ছে কোশ্চেনের সঠিক উত্তর, 10 বার দেনাদার আবর্তন। দেখেন বুঝতে পারছেন কিনা? দেখেন সবাই বুঝতে পারছে কিনা? সবার কাছে ক্লিয়ার কিনা? স্যার বুঝছি সবাই। সঠিক উত্তর হচ্ছে 10 বার। দেখেন বুঝতে পারছেন কিনা? ওকে, আসেন পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন এখানে বের করতে বলা আছে মজুদ পণ্যের আবর্তনের সময় কত মাসে? মজুদ পণ্যের আবর্তনের সময় কত মাসে এইটা নির্ণয় করতে বলা আছে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2012-13 সেশনে আসা প্রশ্ন। স্যার এই যে বিগত বছরের কোশ্চেনগুলো আমরা আপনাদেরকে সমাধান করাচ্ছি, এই বিগত বছরের কোশ্চেনগুলো সমাধানের মাধ্যমে আপনার যেই বেসিক বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে, যে প্রত্যেকটা অনুপাতের সূত্র জানা এবং প্রত্যেকটা অনুপাতের সূত্রের অঙ্কগুলোকে কিভাবে আপনি প্রয়োগ করবেন এবং ক্যালকুলেটর ছাড়া কাটাকাটির মাধ্যমে কিভাবে সমাধান করবেন, এই বেসিকটুকু যদি আজকের ক্লাস থেকে আপনি নিতে পারেন, বুঝতে পারেন, তাহলেই আমার ক্লাস নেওয়ার সার্থকতা হইল। আসেন এই কোশ্চেনটা সমাধান করি। এখানে মজুদ পণ্যের আবর্তন বের করা লাগবে। সো আমরা জানি সবাই কি জানি? মজুদ পণ্যের আবর্তন। মজুদ আবর্তন বের করার সূত্র, মজুদ আবর্তন বের করার জন্য যে সূত্র সেটা হচ্ছে উপরে লাগবে বিক্রিত পণ্যের ব্যয়। মজুদ আবর্তন বের করার জন্য উপরে প্রয়োজন হচ্ছে আপনার বিক্রিত পণ্যের ব্যয় আর ডিভাইডেড বাই নিচে লাগবে যেটা, সেটা হচ্ছে গড় মজুদ। বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ। আসেন দেখি এখানে কোন কোন মানগুলোর দরকার আর কিভাবে আমরা খুঁজে পেতে পারি। আমরা প্রথমেই হচ্ছে গড় মজুদ এইটা নির্ণয় করি। এইটা তো সহজ। গড় মজুদ, গড় মজুদ কিভাবে বের করতে হয়?
প্রারম্ভিক মজুদ আর সমাপনী মজুদকে যোগ করে 2 দ্বারা ভাগ করে দিলেই হবে। দেখেন প্রশ্নের মধ্যে বলা আছে অঙ্কটা হচ্ছে 31শে ডিসেম্বর 2011 তারিখ, 2011 সালের অঙ্ক। তাহলে 31/12/2011 এই তারিখের সমাপনী মজুদ হচ্ছে 80,000 টাকা। তাহলে এই সমাপনী মজুদ এর পরিমাণ আমরা পেলাম, সমাপনী মজুদের পরিমাণ হচ্ছে 80,000। আর দেখেন বলছে 31/12/2010, 2010 আমরা অঙ্ক করতেছি 2011 সালের। তাহলে 2010 মানে হচ্ছে আগের বছরের সমাপনী। আগের বছরের সমাপনী মজুদ কত? 60,000 টাকা। আগের বছরের সমাপনী মজুদ এই বছরের জন্য হবে প্রারম্ভিক মজুদ। তাহলে আমাদের প্রারম্ভিক মজুদ এর পরিমাণ হচ্ছে 60,000 টাকা। এবার প্রারম্ভিক আর সমাপনীকে যোগ করি, যোগ করে 2 দ্বারা ভাগ করলেই গড় মজুদ চলে আসবে। মনোযোগ দিয়ে দেখেন, 60,000 টাকা আর 80,000 টাকা এই দুইটাকে যোগ করলে আপনি পাবেন 1,40,000 মোট মজুদের পরিমাণ। আর এই মোট মজুদের পরিমাণকে আপনি 2 দ্বারা ভাগ করেন। 1,40,000কে 2 দ্বারা ভাগ করলে কত আসে? আসে হচ্ছে 70,000 টাকা। আর এই 70,000 টাকাই হচ্ছে আমাদের গড় মজুদের পরিমাণ। গড় মজুদের পরিমাণ 70,000 টাকা। আশা করি এটা ক্লিয়ার। 1,40,000কে 2 দ্বারা ভাগ, 2 দিয়ে 14 কাটবেন 7, আর সামনে 4টা শূন্য, তার মানে 70,000 টাকা হচ্ছে গড় মজুদ। এবার প্রশ্নের মধ্যে দরকার হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় বের করা। এইটা একটু ঝামেলাপূর্ণ হবে। আসেন এটাও আমরা সমাধান করার চেষ্টা করি। আমাদের প্রশ্নের মধ্যে দেখবেন দেওয়া আছে কিসের পরিমাণ? বিক্রয়ের পরিমাণ বলা আছে কত? 10 লক্ষ টাকা। বিক্রয়ের পরিমাণ হচ্ছে 10 লক্ষ। বিক্রয় সংক্রান্ত খরচ, এটা পরোক্ষ ব্যয়, এটা বিবেচনাতে আসবে না। বলা আছে হচ্ছে মোট মুনাফার হার। মোট মুনাফার হার কত? 30%। তার মানে আমাদের যত টাকা বিক্রয়, বিক্রয়ের 30% হচ্ছে কিসের পরিমাণ? মোট লাভের পরিমাণ। আমরা যদি বিক্রয়ের পরিমাণ থেকে মোট লাভের পরিমাণকে বিয়োগ করে দেই, বিক্রয় থেকে যদি আপনি মোট লাভের পরিমাণকে বিয়োগ করে দেন, তাহলে খুব সহজেই আপনি বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাবেন। আসেন এখানে আমরা এবার এই বিক্রিত পণ্যের ব্যয়টা নির্ণয় করে নেই। আমাদের বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে 10 লক্ষ, লিখে নিলাম। বিক্রয়ের পরিমাণ হচ্ছে 10 লক্ষ। এবার মোট লাভের পরিমাণটা কত? 30%। তাহলে নির্ণয় করব আমরা মোট লাভ। 10 লক্ষ টাকা, এই লিখলাম হচ্ছে 10 লক্ষ ইন্টু কত? ইন্টু হচ্ছে 30%। এখন এই পার্সেন্টেজ নির্ণয় করার জন্য খুব সহজ বুদ্ধি হচ্ছে এই 30% কথাটার মানে কি? 30% কথাটার মানে হচ্ছে 30 ডিভাইডেড বাই হচ্ছে 100, 30 ভাগ 100। স্যার 100 কই থেকে পাইলেন? এই যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজ মানেই হচ্ছে 100 দিয়ে ভাগ। তাহলে 30% কথার মানে হচ্ছে 30কে কত দিয়ে ভাগ? 100 দিয়ে ভাগ। যে কোনো কিছুর পার্সেন্টেজ, স্যার 5%, এই দেখেন 5%, 5% কথার মানে কি? 5% মানে হচ্ছে 5 ডিভাইডেড বাই 100। স্যার 20%, 20%-এর মানে কি? মানে হচ্ছে 20 ডিভাইডেড বাই 100। যে কোনো কিছুর পার্সেন্টেজ মানে হচ্ছে ওই সংখ্যাটাকে 100 দিয়ে ভাগ করা। তাহলে আমরা 30 ডিভাইডেড বাই 100 লিখলে ক্যালকুলেশনটা সহজ হয়ে যায়। সো এবার আপনি কাটাকাটি করে মান বসায় ফেলতে পারেন। আপনি এই যে 30 থেকে একটা শূন্য আর 100 থেকে একটা শূন্য কেটে দেন। এবার হচ্ছে 10, 10-এর একটা শূন্য আর এই পাশের একটা শূন্য আপনি কেটে দেন। তাহলে এখানে যেই মানটা অবশিষ্ট থাকতেছে এই মানটাকে আপনি সিম্পল এই 3 দ্বারা গুণ করে দিবেন। তাহলে 3 আর 1 গুণ করেন, 3 একে কত হইল? 3। আর কয়টা শূন্য আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, আর বাকি তো আপনি কেটেই দিয়েছেন। 3-এর পরে শূন্য বসাবেন 5টা, 3-এর পরে 5টা শূন্য মানে হচ্ছে 3 লক্ষ টাকা। 3-এর পরে 5টা শূন্য মানে 3 লক্ষ। তাহলে মোট লাভের মান কত হইল? মোট লাভের মান হচ্ছে 3 লক্ষ টাকা। সো এবার 10 লক্ষ থেকে 3 লক্ষ বিয়োগ করলে বিক্রিত পণ্যের ব্যয় এর মান পাবেন আপনি হচ্ছে 7 লক্ষ টাকা। দেখেন এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা? পার্সেন্টেজের ক্যালকুলেশনটা বুঝছেন কিনা?
খুব সহজেই আপনি 30/100 লিখে কাটাকাটি করে মান বের করে ফেলতে পারেন। তাহলে সঠিক উত্তর হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ের মান হবে 7 লক্ষ। আমরা মজুদ আবর্তন বের করার জন্য বিক্রিত পণ্যের ব্যয়ের মান উপরে লিখব হচ্ছে 7 লক্ষ, আর শুরুতেই যেটা আমরা বের করছিলাম গড় মজুদের পরিমাণ, গড় মজুদের মান ছিল 70,000, তাহলে 7 লক্ষ ডিভাইডেড বাই হবে হচ্ছে 70,000। 7 লক্ষকে ভাগ করতে হবে 70,000 দিয়ে, 7 লক্ষকে ভাগ করবেন 70,000 দিয়ে, 70,000-এর 4টা শূন্য, আর 7 লক্ষ থেকে 4টা শূন্য কাটাকাটি করে দেন, তারপরে 7 একে 7 আর একটা শূন্য, তার মানে হচ্ছে 10 বার। সো মজুদ আবর্তন এর মান হবে হচ্ছে 10 বার। মজুদ আবর্তনের মান আসতেছে হচ্ছে 10 বার, কিন্তু পরীক্ষার এই কোশ্চেনে ঝামেলা হচ্ছে এখানে বার বের করতে বলে নাই, বলছে মজুদ পণ্যের আবর্তন সময় কত মাসে, মাসে রূপান্তর করা লাগবে। সো 10 বার এই মানটুকু বের করার পরে আপনার কাজ হচ্ছে মজুদ পণ্যের কি বের করা, মাস বের করা। মাস বের করার জন্য আমরা জানি সবাই 12 মাসে 1 বছর, তাই না? তাহলে এই যে 12 মাস, এই 12 মাসকে আপনি ভাগ করবেন 10 বার দিয়ে, 12 মাস ডিভাইডেড বাই হচ্ছে 10 বার। দ্যাট মিন্স 12কে 10 দিয়ে ভাগ, 12কে 10 দিয়ে ভাগ করার জন্য 10-এর মধ্যে একটা শূন্য, তার মানে উপরের মানে 1 ঘর আগে দশমিক বসাই দিলেই হবে। উপরের এখানে মানটা কত, 12, 12-র 1 ঘর আগে দশমিক বসাইলে মান কত হচ্ছে 1.2, 1.2, 1.2 কোথায় দেওয়া আছে, এই যে ডি নাম্বার অপশনে। সো কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি, 1.2। আপনাকে যখন মাস বের করতে বলবে তখন আপনি 12কে ভাগ করবেন। আপনাকে যদি প্রশ্নের মধ্যে দিন বের করতে বলা হয়, দিন বের করতে বললে আপনি 365কে ভাগ করবেন। আপনাকে যদি প্রশ্নে সপ্তাহ বের করতে বলা হয় তখন আপনি 52কে ভাগ করবেন। মাস বের করতে বললে কতকে ভাগ করবেন, 12কে ভাগ করবেন। কথাগুলো মনে রাখেন। সঠিক উত্তর হচ্ছে 1.2। দেখি সবাই বুঝতে পারছি কিনা, দেখি সবার কাছে ক্লিয়ার কিনা, দেখি সবার কাছে ক্লিয়ার কিনা, এই পর্যন্ত সবাই বুঝে উঠতে পারছেন কিনা, ক্লিয়ার সবার কাছে? ওকে। সো এই যে আমরা বিগত বছরের এই প্রশ্নগুলো সমাধান করাচ্ছি, এই প্রশ্নগুলো যদি আপনি ভালো মতো বুঝতে পারেন, সো এই রকমের প্রশ্নই আপনার ইউনিভার্সিটির পরীক্ষায় আসবে এবং খুব দ্রুত আপনাকে সমাধান করতে পারতে হবে। আর এই দ্রুত সমাধান করার জন্য আমাদের কমার্স হান্টার্স পেজ থেকেই আপনাদেরকে আমরা হচ্ছে বিগত 10 বছরের ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনের একটা ফ্রি এনরোলমেন্টের ক্লাস দিচ্ছি। সেই কোর্সটাতে আপনারা হচ্ছে ফ্রিতেই ভর্তি হইতে পারবেন, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত 10 বছরের কোশ্চেন সবগুলো সাবজেক্টের একদম ব্যাখ্যা সহকারে সমাধান দেওয়া আছে। পাশাপাশি আমাদের পেজ থেকে গতকাল থেকেই শুরু হয়েছে আমাদের নিয়মিত কোশ্চেন সমাধানের ক্লাস হচ্ছে। গতকালকে বাংলা কোশ্চেনের সমাধান ক্লাস হয়েছে, আজকে রাত 9টার সময় আমাদের অ্যাকাউন্টিংয়ের কোশ্চেন সমাধান ক্লাস আছে। সো আপনারা সবাই অবশ্যই ক্লাসগুলোতে জয়েন থাকার চেষ্টা করবেন। যে ফ্রি ক্লাসগুলো হচ্ছে, ফ্রি ক্লাসগুলো করে নিজেদের দক্ষতাকে বাড়ায় নেওয়ার চেষ্টা করবেন। আসেন আরও কিছু কোশ্চেন সমাধান করি আমরা, করে আমরা আমাদের ক্লাসটা খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব। দেখেন অনুপাত থেকে অনেকগুলো কোশ্চেন সমাধান করলাম, এবার আসেন আমরা হচ্ছে অন্য একটা টপিকের কোশ্চেন সমাধান করি। নিম্নের কোনটা মূলধনের অংশ, মূলধনের অংশ, নিচের কোনটা মূলধনের অংশ? মূলধন মানে হচ্ছে কোম্পানির মালিকানা সত্ত্ব বা শেয়ার হোল্ডারদের সত্ত্বের যেটা অংশ। কোম্পানির মালিকানা সত্ত্ব বা শেয়ার হোল্ডারদের সত্ত্বের অংশ হবে হচ্ছে এখানে সংরক্ষিত মূলধন। মূলধনের যে অংশটা কোম্পানি সংরক্ষণ করে রাখে, কোম্পানি বিলোপ সাধনকালে বা অবসায়নকালে যে মূলধনের টাকা তলব করা হয় সেটাকে সংরক্ষিত মূলধন বলা হয়। আর এই সংরক্ষিত মূলধনটাই হচ্ছে কোম্পানির মূলধনের বা শেয়ার হোল্ডারদের সত্ত্বের একটা অংশ। পরবর্তী কোশ্চেন নাম্বার 12। দেখেন 12 নাম্বার এই কোশ্চেনটা খুব সহজ, বাট এই টাইপের প্রশ্ন অনেকগুলো ইউনিভার্সিটির পরীক্ষাতে আসে। যেমন গত বছর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতেও এই কোশ্চেনটা আসছিল যে একটা কোম্পানি বিনামূল্যে বর্তমান শেয়ার হোল্ডারদের মধ্যে 5:1
হারে নতুন শেয়ার বিতরণ করছে, নতুন শেয়ার বিতরণ করছে। সো নতুন যে শেয়ারটা বন্টন করা হলো এই শেয়ারটার নাম কি, এটা হচ্ছে প্রশ্ন। অর্থাৎ যার কাছে আগে 5টা শেয়ার ছিল সে বিনামূল্যে কয়টা শেয়ার পাবে, সে বিনামূল্যে পাবে হচ্ছে একটা শেয়ার। এই যে নতুন একটা শেয়ার আপনাকে দেওয়া হলো এবং এর জন্য আপনাকে কোনো টাকা পয়সাও দেওয়া হচ্ছে না, সো এই বিনামূল্যে যে শেয়ারটা দেওয়া হচ্ছে এইটাকে বলা হয় হচ্ছে কি, এটাকে বলা হয় হচ্ছে বোনাস শেয়ার। সঠিক উত্তর হবে হচ্ছে বোনাস শেয়ার। দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিকবার আসছে, রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষাতে আসছে, গত বছর কুমিল্লার পরীক্ষাতে আসছে। সো এই একটা প্রশ্ন বেশ কমন, ধরে রাখতে পারেন হয়তোবা আপনার সময়েও এই টাইপের কোয়েশ্চেন খুব চলে আসতে পারে পরীক্ষাতে। আসেন পরবর্তী প্রশ্ন দেখি। কোম্পানি যে পরিমাণ মূলধন সংগ্রহের উদ্দেশ্যে শেয়ার বিক্রয়ের আহ্বান জানিয়ে বিবরণপত্র প্রচার করে সেইটাকে কি বলা হয়? কোম্পানি যে মূলধন সংগ্রহের জন্য, কোম্পানি যে পরিমাণ মূলধন সংগ্রহ করার উদ্দেশ্যে বিবরণপত্র বা প্রসপেক্টাস প্রচার করে সেইটাকে বলা হয় হচ্ছে বিলিযোগ্য মূলধন। এটাকে বিলিযোগ্য মূলধন বলা হয়। সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার অপশন। তারপর কোশ্চেন নাম্বার 14, এইটা আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা অনেকগুলো ইউনিভার্সিটির পরীক্ষাতে আসছে, যে বোনাস শেয়ার, যেটা আমরা একটু আগে পড়লাম যে বিনামূল্যে শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ হিসেবে যে শেয়ার প্রদান করা হয় সেটাকে আমরা বলি হচ্ছে বোনাস শেয়ার। তো এই বোনাস শেয়ার প্রদান করলে এই শেয়ার হোল্ডারদের সত্ত্বে এখানে কি রকমের কি প্রভাব হবে? বোনাস শেয়ার প্রদান করলে আমাদের জমাকৃত অর্জন বা জমাকৃত মুনাফা থেকে এইটা বাদ যায়। তার পাশাপাশি এইটা হচ্ছে মূলধনের সাথে কি হয়, মূলধনের সাথে হচ্ছে যোগ হয়। জমাকৃত মুনাফা থেকে বিয়োগ হবে আর হচ্ছে মূলধনের সাথে যোগ হবে। জমাকৃত মুনাফা থেকে যদি বাদ যায় তাহলে আমাদের মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পায়, আর মূলধনের সাথে যোগ হলে এইটা আবার মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে। তাহলে বোনাস শেয়ার প্রদান করা হলে মালিকানা সত্ত্ব একবার হ্রাস পায়, মালিকানা সত্ত্ব একবার বৃদ্ধি পায়। অর্থাৎ আমরা বলতে পারি কোম্পানির মোট শেয়ার হোল্ডারদের সত্ত্ব, কোম্পানির মোট শেয়ার হোল্ডারদের সত্ত্ব এর পরিমাণ, কোম্পানির মোট শেয়ার হোল্ডারদের সত্ত্ব এখানে অপরিবর্তিত থাকে, চেঞ্জ হয় না, অপরিবর্তিত থাকে, পরিবর্তন হয় না। কারণ একবার এটা শেয়ার হোল্ডারদের সত্ত্বকে হ্রাস করে, অন্যদিকে এটা শেয়ার হোল্ডারদের সত্ত্বকে বৃদ্ধি করে। অর্থাৎ মোট শেয়ার হোল্ডারদের সত্ত্বের পরিমাণটা আনচেঞ্জ থাকে, পরিবর্তন হয় না, একবার বৃদ্ধি পায় একবার হ্রাস পায়, অর্থাৎ অপরিবর্তিত থাকে। দেখেন বুঝতে পারছেন কিনা সবাই? সবাই এ পর্যন্ত ক্লিয়ার কিনা? সবাই এ পর্যন্ত বুঝতে পারছেন কিনা আমাকে জানায়েন। ওকে, আসেন আমরা পরবর্তী কোশ্চেন সমাধান করার চেষ্টা করি। পরবর্তী এই যে প্রশ্নটা, এটা হচ্ছে আমাদের মজুদ পণ্যের হিসাব রক্ষণ চ্যাপ্টার থেকে আসা প্রশ্ন, যে সমাপনী মজুদ পণ্যের পরিমাণকে যদি কম দেখানো হয় তাহলে আমাদের নিট লাভে এর প্রভাবটা কি হবে? সমাপনী মজুদ পণ্যের পরিমাণ কম হলে নিট লাভের পরিমাণে প্রভাব কি হবে? সমাপনী মজুদ পণ্য আর হচ্ছে নিট লাভ এই দুইটার মধ্যে হচ্ছে সমমুখী সম্পর্ক। সমাপনী মজুদ পণ্যের পরিমাণ কম হলে নিট লাভের পরিমাণকেও কম দেখানো হবে, সমাপনী মজুদ পণ্যের পরিমাণ কম হলে নিট লাভের পরিমাণ কম হবে।
আর সমাপনী মজুদ পণ্য বেশি হলে নিট লাভের পরিমাণ বেশি দেখানো হবে। এই কোশ্চেনটা অনেকগুলো ইউনিভার্সিটির পরীক্ষাতে আসছে, ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত বছরগুলোতে একবার এমসিকিউতে আসছে, একবার রিটেনে আসছে। সেই কোশ্চেনটা ভালো মতো পড়ে রাখেন। সমাপনী মজুদ পণ্য কম হলে নিট লাভের পরিমাণ কম, সমাপনী মজুদ পণ্য বেশি হলে নিট লাভের পরিমাণ হবে হচ্ছে বেশি। আসেন দেখি পরবর্তী প্রশ্ন, আরেকটা হচ্ছে কর। এটা হচ্ছে আমাদের আজকের শেষ প্রশ্ন। এটা সমাধান করে আমরা হচ্ছে আজকের ক্লাসটা ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব। সো যারা যারা ক্লাস দেখতেছেন সর্বশেষ কোশ্চেন আসেন সমাধান করি। এখানে বলা আছে একটা ফার্মের নিট মুনাফা কত? ৬,০০০ টাকা। নিট মুনাফা ৬,০০০ টাকা, আর করের হার হচ্ছে কত আমাদের? 40%। প্রশ্নে আপনাকে বের করতে বলা আছে কর পূর্ব মুনাফার পরিমাণটা কত হবে। কর পূর্ব মুনাফা, কর দেওয়ার আগের মুনাফা, এরকমের কর সংক্রান্ত প্রশ্ন সমাধান করার জন্য আমরা যে নিয়মটা ফলো করব সেটা হচ্ছে এই, খেয়াল করেন। কর পূর্ব মুনাফা ধরে নিলাম, কর পূর্ব মুনাফা, কর দেওয়ার আগের মুনাফা, এর পরিমাণ ধরলাম হচ্ছে ১০০ টাকা। কর পূর্ব মুনাফা থেকে আমরা হচ্ছে কর প্রদান করি, তার মানে হচ্ছে প্রদত্ত কর, করের পরিমাণ কত প্রশ্নে বলা আছে? 40%। তার মানে প্রতি ১০০ টাকায় আপনি 40 টাকা হচ্ছে কর দিয়ে থাকেন। তাহলে ১০০ থেকে যদি আপনি 40 বিয়োগ করেন তাহলে আসে কত? ৬০ টাকা। এই ৬০ টাকা হবে হচ্ছে কিসের পরিমাণ? ৬০ টাকা হবে হচ্ছে কর পরবর্তী মুনাফার পরিমাণ। কর পরবর্তী মুনাফা কত হবে? ৬০ টাকা। সো এই রকম একটা ফরম্যাট আমরা ব্যবহার করার চেষ্টা করব। আর মনে রাখা লাগবে একটা বিষয়, সেটা হচ্ছে এই যে আমরা লিখলাম কর পরবর্তী মুনাফা, কর পরবর্তী মুনাফা মানে হচ্ছে নিট লাভকে নির্দেশ করে। প্রশ্নে যখন নিট লাভ বলে দেওয়া থাকবে, এই যে প্রশ্নে বলা আছে নিট মুনাফা, নিট মুনাফা বা নিট লাভ মানে হচ্ছে কর পরবর্তী মুনাফাকে নির্দেশ করে। নিট মুনাফা মানে হচ্ছে কর পরবর্তী মুনাফাকে নির্দেশ করতেছে। আমাদের প্রশ্নে কর পূর্ব মুনাফা কত, কর দেওয়ার আগে কত, এইটা বের করতে বলা আছে। সো কোশ্চেন কিভাবে সমাধান করি খেয়াল করে দেখেন। প্রশ্নে দেওয়া আছে কিসের পরিমাণ? নিট মুনাফা কত? ৬,০০০ টাকা। নিট মুনাফার পরিমাণ দেওয়া আছে ৬,০০০। এটাকে ভাগ করব আমরা। এই যে নিট মুনাফা বা কর পরবর্তী মুনাফা কত মান? ৬০। এটাকে আমরা এই ৬০ দ্বারা ভাগ করব আর গুণ করতে চাই যা প্রশ্নে বের করতে বলা আছে। প্রশ্নে কি বের করতে বলছে? প্রশ্নে বের করতে বলা আছে কর পূর্ব মুনাফার পরিমাণ। সো কর পূর্ব মুনাফার মান কত? ১০০। এটাকে আপনি এই ১০০ দ্বারা গুণ করে দিবেন, ইনটু হবে হচ্ছে ১০০। তাহলে আপনি প্রশ্নে কর পূর্ব মুনাফার পরিমাণ পেয়ে যাবেন, কর দেওয়ার আগের মুনাফা পেয়ে যাবেন। আসেন ক্যালকুলেশন করে আমরা প্রশ্নের সমাধান বের করার চেষ্টা করি। সো আমরা এখানে ৬০-এর একটা শূন্য আর উপরের একটা শূন্য কেটে দিলাম, তাহলে ৬ দিয়ে ৬ রে কাটলে হচ্ছে ১ আর ২টা শূন্য, তার মানে হচ্ছে ১০০। ১০০ আর ১০০ গুণ দিব, ১০০ আর ১০০ গুণ দিলে ১ একে ১, এখানে শূন্য ২টা, এখানে শূন্য ২টা, তার মানে ৪টা শূন্য। একের পরে ৪টা শূন্য বসাবো, একের পরে ৪ শূন্য মানে হচ্ছে ১০,০০০ টাকা। সো আমাদের উত্তর কর পূর্ব মুনাফা হচ্ছে কত? ১০,০০০ টাকা। অপশন নাম্বার ইতে দেওয়া আছে কর পূর্ব মুনাফা হবে হচ্ছে ১০,০০০ টাকা। যদি এই প্রশ্নে আপনাকে প্রদত্ত করের পরিমাণ বের করতে বলা হতো, খেয়াল করেন, প্রদত্ত কর বের করতে বললে সেম নিয়মটাই ফলো করতাম আমরা। প্রশ্নে এখানে ৬,০০০ টাকা দেওয়া, তো সো এই ৬,০০০ টাকাকে আমরা কত দ্বারা ভাগ করতাম? ৬০ দ্বারা ভাগ। আর যখন আপনাকে কর বের করতে বলবে, কর বের করতে বললে তখন কত দিয়ে গুণ করবেন? কর বের করতে বললে ৪০ দ্বারা গুণ করবেন, গুণ করবেন এখানে ৪০ দ্বারা। বের করতে বলা ছিল কর পূর্ব মুনাফা, ১০০ দ্বারা গুণ দিছেন। প্রদত্ত কর বের করতে বললে তখন ৪০ দ্বারা গুণ দিতাম, তখনও ক্যালকুলেশনে কত হইতো মান? উপরে হচ্ছে ১০০ আর এখানে ৪০, ১০০ আর ৪০, ৪ একে ৪, ৪-এর পরে ৩টা শূন্য মানে হচ্ছে ৪,০০০ টাকা। করের মান হইতে হচ্ছে ৪,০০০ টাকা আর কর পূর্ব মুনাফার মান হইছে কত? ১০,০০০ টাকা। দেখেন বুঝতে পারছি কিনা?
সো এই নিয়মটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন। অঙ্কের মধ্যে করের হার দেওয়া থাকবে, করের হারকে এই ফরম্যাটে ফেলবেন। সবসময় মনে রাখবেন কর পূর্ব মুনাফা সবসময় 100 টাকা ধরবেন। কর পূর্ব মুনাফা 100, করের পার্সেন্টেজ যা দেওয়া থাকবে সেটাকে বিয়োগ করবেন, বাকিটা হবে হচ্ছে কর পরবর্তী মুনাফা। অঙ্কের মধ্যে যার মান দেওয়া থাকবে তার টাকা দিয়ে ভাগ, যা নির্ণয় করতে হবে সেটা দ্বারা গুণ করলে আপনার অঙ্কের অ্যান্সার চলে আসবে। দেখেন বুঝতে পারছেন কিনা? মোসাম্মদ আই জেবিন স্যার, আপনাদের পেজ থেকে রিপ্লাই পাচ্ছি না। আমি ডিইউআইসিইউ ব্যাচে ভর্তি স্যার, আমাদের পেজে অনেক অনেক মেসেজ আসতেছে, আমরা সিরিয়ালি চেষ্টা করতেছি আপনাদের মেসেজের রিপ্লাইগুলো দেওয়ার, একটু অপেক্ষা করতে হবে। যতটা দ্রুততম সময়ে সম্ভব আমরা আপনাদের মেসেজগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করতেছি, একটু অপেক্ষা করেন। কারণ আপনারা যে মেসেজগুলো করতেছেন সেটা তো আমাদের পেজে ভর্তি হওয়ার জন্য, দ্যাট মিনস টাকা দেওয়ার জন্য আপনারা বসে আছেন। ভাই আমাদের বর্তমানে এই অবস্থা যে লোকজন টাকা নিয়ে বসে আছে, যে টাকা দিবে আমাদেরকে, আমরা টাকা নিতে পারতেছি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে এই বছর আমাদের ভর্তি অসংখ্য স্টুডেন্ট ভর্তি হচ্ছে। সো আপনারা একটু ধৈর্য ধরে থাকেন। আমরা অবশ্যই টাকা কে না নিতে চায় বলেন? টাকা দিচ্ছেন আপনি, আমরা কেন নিব না? নিব অবশ্যই, বাট সিরিয়াল মেনটেন করে আমরা নেওয়ার চেষ্টা করতেছি, একটু অপেক্ষা করতে হবে। সো আপনারা যেই স্বপ্নটা নিয়ে, যে আশাটা নিয়ে আমাদের পেজগুলোতে মেসেজ দিচ্ছেন, আমাদের কোর্সগুলোতে ভর্তি হচ্ছেন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে শতভাগ সেরা সার্ভিস দেওয়ার জন্য এই বছরে বদ্ধপরিকর। এবং আমরা ফ্রি ক্লাসে আলহামদুলিল্লাহ যা আপনাদেরকে শিখাই দিচ্ছি, চেষ্টা করতেছি এগুলো অনেক অনেক প্ল্যাটফর্মে আপনি পেইড ব্যাচে ভর্তি হলেও এই রকমের টেকনিক সম্পর্কিত ক্লাস আপনি পাবেন বলে মনে হয় না। সো আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করার চেষ্টা করতেছি। আর যারা যারা আমাদের সাথে নিয়মিত এই ফ্রি লাইভ ক্লাসগুলোতে যুক্ত থাকতেছেন, আপনারা বাকি ক্লাসগুলো অবশ্যই মনোযোগ সহকারে করবেন। বিশেষ করে আজকে রাত 9টার সময় আমাদের অ্যাকাউন্টিংয়ের প্রশ্ন বিশ্লেষণের ক্লাস থাকবে। আমাদের সবার প্রিয় রাকিব স্যার ক্লাস নেবেন, অবশ্যই আপনারা ক্লাস অবশ্যই করে নেবেন। আর হচ্ছে আমাদের পেজগুলোতে যারা মেসেজ দিচ্ছেন ভর্তি হওয়ার জন্য, আমরা দ্রুতই ইনশাল্লাহ আপনাদেরকে রেসপন্স দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর নিয়মিত লেখাপড়ার সাথেই থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।